আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের ধামাকা একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি তোমাকে যেই টপিকগুলো পড়াবো এবং যেই কয়েকটা সৃজনশীল পড়াবো, এই কয়েকটা টপিক এবং এই যে কয়টা সৃজনশীল আছে এইগুলা যদি জাস্ট তুমি পারো, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি টেস্ট পরীক্ষায় বলো বা এইচএসসি পরীক্ষায় 10 থেকে 12 মার্ক কনফার্ম করে আসতে পারবে। অর্থাৎ একটা সৃজনশীল এবং 2টা বা 3টা এমসিকিউ তুমি শিওর কনফার্ম করে আসতে পারবা। তো দেরি না করে প্রত্যেকদিন যারা ক্লাস করে, তোমার ফ্রেন্ড যারা আছে, তোমার কলেজের ফ্রেন্ড যারা অলরেডি আমাদের মিশন টেস্ট প্লাস গ্রুপে আছে, তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা আজকের পড়াটা শুরু করব। আজকের অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং এবং আজকের অধ্যায়টা পড়াইতে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি তোমাদেরকে পড়াবো ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে সায়েন্সের একটা টপিক। অর্থাৎ এইটা সায়েন্সের পোলাপাইনের সবচেয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। আর এই টপিকটা আজকে তোমাদের স্ট্যাটিস্টিক্সে আমি পড়াবো। সো যারা আছে প্রত্যেকদিন ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। ভাইয়াও একটু ক্লাসটা তাদেরকে একটু মেনশন। ওকে, সবকিছু ক্লিয়ার আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আজকে মাত্র 10 জন, কেন 12 জন হইলো কেবল? একটু সবাইকে মেনশন করে দাও। সবাইকে একটু মেনশন করে দাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। দেখো, আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দৈব চলক, র্যান্ডম ভেরিয়েবল। আমরা ফার্স্ট পেপারে এই টপিকটা পড়ছি যে চলক এবং ধ্রুবক। চলক হচ্ছে যে রাশির মান পরিবর্তন হয়, অর্থাৎ ভেরিয়েবল, যে রাশির মানটা কি হয় ভেরি করে, সেটা হচ্ছে ভেরিয়েবল। এরপরে আমরা পড়ছি ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট অর্থাৎ যে রাশির মানটা কখনোই চেঞ্জ হয় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখো, তুমি সারা জীবন এক্স এর কত মান বের করছো, এক্স এর মানের বের করার কোনো সীমা নাই। এই এক্স রাশিটা কি একটা চলক, কারণ এটার মান এক এক সময় এক একটা হয়। কিন্তু তুমি যদি বলো 10, 15, 100, 1000, দেখো তো এইগুলা তুমি পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন, এই রাশিগুলোর মান সেমই থাকবে। তোমাকে যদি বলে 10টা আঙ্গুল, তাহলে এই 10টাই দেখাবে। এটা বাংলাদেশে হোক, সুইজারল্যান্ডে হোক, আমেরিকাতে হোক বা ব্রাজিলে হোক, আর্জেন্টিনাতে হোক, যেখানে যাও এই রাশির মানের কোনো চেঞ্জ নাই। কিন্তু দেখো এক্স এর মান বারবার চেঞ্জ হইতেছে, তার মানে এক্স হচ্ছে চলক, আর এই যে সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক। আশা করি এইটুকু বেসিক তোমাদের আছে। এরপর আমরা ফার্স্ট পেপারে পড়ছিলাম ডিসক্রিট ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস ভেরিয়েবল, অর্থাৎ বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক কোনটা? যেটা হচ্ছে কোনো একটা রেঞ্জের মধ্যে কেবলমাত্র পূর্ণ সংখ্যার মানগুলা বা আলাদা আলাদা মানগুলা গ্রহণ করে। বিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে আলাদা আলাদা, আলাদা আলাদা, অর্থাৎ আলাদা আলাদা মানগুলো কেবল সে কি করবে, গ্রহণ করবে। তখন সেটা হবে ডিসক্রিট ভেরিয়েবল বা বিচ্ছিন্ন চলক। অর্থাৎ তোমাকে বললো তোমার ফ্যামিলির মেম্বার কতজন, তুমি বলবা 6 জন বা 7 জন বা 8 জন বা 5 জন, কিন্তু কখনো কি তুমি বলতে পারবা যে 6.5 জন বা 6.5 জন মেম্বার কি এরকম হয়? হয় না। অর্থাৎ এটা একটা ডিসক্রিট ভেরিয়েবল, আলাদা আলাদা। এই সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যা হয়, তবে কখনো কখনো পূর্ণ সংখ্যা ছাড়াও হয়। ওই বেসিক তোমার জানার দরকার নাই, তুমি শুধু এইটুকু মনে রাখো যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে চলকের মানটা সবসময় কি হয়, পূর্ণ সংখ্যা হয়। এর দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যা। ওকে, এরপর দেখো অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে সকল মান গ্রহণ করবে। যেমন আমি বললাম 6 থেকে 8, 6 থেকে 8। দেখো 6 এর পরে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভাগ আছে। 6.1 লিখতে পারবা, 6.01 লিখতে পারবা, 6.001 লিখতে পারবা, এরকম 6.5 লিখতে পারবা। দেখো এরকম অসংখ্য সংখ্যা লিখতে পারবা। এইটাকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবল বা অবিচ্ছিন্ন চলক। এটা হচ্ছে আমরা ফার্স্ট পেপারে এইভাবে পড়ছিলাম, কিন্তু আমাদের সেকেন্ড পেপার হচ্ছে দৈব চলক নিয়ে কথা বলবো, অর্থাৎ দৈব কোনো ঘটনা নিয়ে কথা বলবো। সেই ক্ষেত্রে আমাদের টপিকটা হচ্ছে দৈব চলক বা র্যান্ডম ভেরিয়েবল।
দেখো দৈব চলক কি, আমরা অলরেডি দৈব ঘটনা পড়ছি, যে দৈব ঘটনা হচ্ছে যেই ঘটনার ফলাফলগুলো আমরা আগে থেকে জানি কিন্তু নির্দিষ্ট কোনটা আসবে সেটা জানি না। যেমন আমি সবসময় এই উদাহরণটা দিছিলাম যে তুমি এইচএসসি যখন পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা দেওয়া মানে তুমি হয় পাস করবে না হয় ফেল করবে, হয় পাস না হয় ফেল, তুমি এটা আগে থেকেই জানো, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে কোনটা হবে সেটা কিন্তু তুমি নির্দিষ্ট করে এখনই বলতে পারতেছো না। তাহলে এটা একটা দৈব পরীক্ষা। তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা, ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো আসবে, কিন্তু নির্দিষ্ট করে কোনটা আসবে সেটা তুমি জানো না, তার মানে এটা একটা দৈব পরীক্ষা। এই দৈব পরীক্ষায় যেই মানগুলা আসে, দেখো ধরো এটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স দ্বারা এটাকে আইডেন্টিফাই করলাম, তাহলে এক্স এর মান কত কত হইতে পারে 1 2 3 4 5 6। তাহলে দেখো এক্স এর মানগুলা কি এক একবার এক একটা আসে, তার মানে এক্স এর মানটা চেঞ্জ হইতেছে, ভেরি করতেছে, তার মানে এটা একটা ভেরিয়েবল। এবং কেমন ভেরিয়েবল, আমি জানি এক্স এর মানটা কত হবে, কিন্তু কোনটা হবে নির্দিষ্ট না, এক্স এর মানটা 1 থেকে 6 এর মধ্যেই হবে, তবে আমি যে ছক্কা নিক্ষেপ করছি কখন কোনটা আসবে সেটা আমি জানি না, তার মানে এটা একটা দৈব চলক। তাহলে দৈব চলকের সংজ্ঞাটা কি দেখো, যে চলকের প্রতিটি মান একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। এটাকে আরো সুন্দর করে তুমি বলতে পারো, যেই দৈব ঘটনার কোন দৈব ঘটনার মধ্যে দৈব ঘটনার যে নমুনা ক্ষেত্র আছে সেটাকে যদি আমরা একটা চলক বলি, তখন সেই চলকটাই হচ্ছে দৈব চলক। বুঝতে পারছো? দৈব চলকের এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার একটা সম্ভাবনা আছে। আমি যদি বলি 1 আসার সম্ভাবনা কত, আমরা পড়ছিলাম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু পি অফ এ ডিভাইডেড বাই পি অফ এস, অর্থাৎ অনুকূল ঘটনা বাই মুট ঘটনা। তাহলে 1 আসার সম্ভাবনা কত দেখো 1/6, কারণ মুট ঘটনা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 6টা, আর 1 আসার অনুকূল ফলাফল একটা, তাহলে 1/6। এই যে দেখো এখানে একটা চার্ট আছে, তো ছক্কার উপরের পিঠে প্রাপ্ত মানগুলো নির্দেশকারী চলক একটি দৈব চলক। কিভাবে দেখো, x = 1, এটা সম্ভাবনা কত 1/6, 2 1/6, 3 ওইটা 1/6, সবগুলাই 1/6। এখন এইটারও প্রকারভেদ হচ্ছে 2 প্রকার, দৈব চলক, সব চলকই 2 প্রকার। আমরা ফার্স্ট পেপারে আরো 2টা প্রকারভেদ পড়ছিলাম, একটা হচ্ছে গুণবাচক চলক আর একটা হচ্ছে সংখ্যাবাচক চলক। আচ্ছা, এখন আমরা পড়বো দৈব চলকের প্রকারভেদ। দৈব চলক এই জিনিসটাও 2 প্রকার। দেখো দৈব চলক, একটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক আর একটা অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, দেখো আগের পড়াটাই জাস্ট এখানে একটু জাস্ট কি অ্যাড করছে, দৈব ঘটনাটাই অ্যাড করছে, তাইলেই হবে। বিচ্ছিন্ন চলক হচ্ছে কোনো দৈব ঘটনার ক্ষেত্রে যদি চলকের মানগুলো এরকম পূর্ণ সংখ্যা হয় তখন সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। চলকের মানগুলো যদি অপূর্ণ সংখ্যা হয় অর্থাৎ ভগ্নাংশ সহ হইতে পারে তখন সেটা হবে বিচ্ছিন্ন চলক। আচ্ছা, এই বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক নিয়ে কিন্তু আমাদের আজকের পড়াশোনা। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আজকের ক্লাস থেকে মিনিমাম তুমি 12 থেকে 13 মার্ক কমন পাবা, এটা আমি বলে দিলাম। মিনিমাম 12 থেকে 13 মার্ক কমন পাবা। ওকে, পরে দেখো ফাংশনের ধারণা। এই ফাংশনের ধারণা সম্পর্কে তোমার জানতে গেলে এটা হচ্ছে এই অধ্যায়ের মানে একটু বেসিকটা আগে পড়ে নিলে তুমি এই অধ্যায়টা খুব ভালো করে পারবা। ফাংশনের ধারণা জিনিসটাকে আগে, ফাংশন সম্পর্কে জানতে হলে তোমার আগে রিলেশন সম্পর্কে জানতে হবে। কার কার রিলেশন আছে? রিলেশন আর কার কার আছে? আমরা যে রিলেশন বলতে যেটা বুঝি ওইটা কার কার আছে? দেখো, রিলেশন হচ্ছে 2টা উপাদানের মধ্যে যে কোনো ভাবে সম্পর্ক, কোনো শর্ত নাই, যে কোনো শর্ত ছাড়া জাস্ট সম্পর্ক হইলেই সেটা রিলেশন। ধরো আমি যদি এইভাবে বলি, ধরো আমি বললাম বনি ভাইকে একটু পছায়, হ্যাঁ, ধরো বনি ভাইয়ের কার কার সাথে সম্পর্ক আছে তোমরা একটু বলো তো। বনি ভাইয়ের সাদিয়া বাবির সাথে সম্পর্ক আছে, আবার বনি ভাইয়ের আনিকা বাবির সাথে সম্পর্ক আছে, আবার বললাম বনি ভাইয়ের মনে করো মিমের সাথে সম্পর্ক আছে। তাহলে দেখো তো কয়জনের সাথে সম্পর্ক হইলো? 3 জনের সাথে সম্পর্ক হইলো, তাহলে এটা একটা রিলেশন। এখন একটু আমরা পাবেল ভাইকে পছাই, নাইলে আবার অন্যরা বলবে যে পাবেল ভাইকে তো আপনি পছান না। ধরো পাবেল ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে সুমাইয়া, হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে মনে করো কি বলবো তাসলিমা, ধরো আরেকটা আছে লিমা। তাহলে দেখো এই যে পাবেল ভাই অনেকগুলো সম্পর্ক করলো, এই সবগুলাই কি রিলেশন। এখন আমি আরেকটা সম্পর্ক লিখতেছি, মনে করো আরেকটা সম্পর্ক যদি আমি এরকম লিখি, ধরো আমাদের যে রাব্বি ভাই আছে, রাব্বি ভাই তার মনে করো গার্লফ্রেন্ড ইমা, হ্যাঁ, আরেকজন মনে করো কি বলবো, ধরো হৃদয় ভাইয়ের মনে করো একটা মেয়ের নামই তো আর আসতেছে না মাথায়, হৃদয় ভাইয়ের মনে করো প্রীতি, হ্যাঁ,
আর কি, আর মনে করো আমাদের শোভন ভাইয়ের মনে করো কি নাম দেওয়া যায়, আর এস দিয়ে দিই, ধরো সালমা। হ্যাঁ, এই জিনিসটার দিকে তাকাও, বলো তো কোনটা এখানে টুরুলাভ, বলো তো এখানে কোনটা টুরুলাভ, তোমরাই বলো। এইখানে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের মধ্যে কোন জিনিসটা টুরুলাভ বলো, দেখো তো। এটা টুরুলাভ না, এই জায়গাটা কিন্তু টুরুলাভ। এই টুরুলাভের ক্ষেত্রে দেখো একটা শর্ত আছে, শর্ত হচ্ছে একজনের একটাই থাকবে, একজনের একটাই থাকবে, একজনের একটাই থাকবে, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে শুধুমাত্র রিলেশন। এটা কি রিলেশন, এই যে তিনটা করছে এটা রিলেশন, তিনটা করছে এটা রিলেশন, আর এইটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে ফাংশন। বুঝতে পারছো? এখন আসো এটা আমরা একটু গাণিতিকভাবে প্রকাশ করি, গাণিতিকভাবে প্রকাশ করছি। আসো এটাকে আমরা একটু গাণিতিকভাবে প্রকাশ করি, তাইলেই আমাদের এই পড়াটা কমপ্লিট হবে। দেখো এই ক্ষেত্রে একজন প্রথম উপাদানের জন্য একাধিক দ্বিতীয় উপাদান আছে, একজন প্রথম উপাদানের জন্য একাধিক দ্বিতীয় উপাদান আছে, এখানেও একজন প্রথম উপাদানের জন্য একাধিক দ্বিতীয় উপাদান আছে। কিন্তু এখানে দেখো একজন প্রথম উপাদানের জন্য একজনই দ্বিতীয় উপাদান আছে, একজনের জন্য একজনই আছে, তাহলে এটা টুরুলাভ, এটা টুরুলাভ। এই টুরুলাভ যেটা হবে অর্থাৎ একজনের জন্য একজনই আছে, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম নাই। কিন্তু এখানে দেখো একটা প্রথম উপাদানের জন্য এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, একজনের জন্যই একাধিক আছে, একজনের জন্য একাধিক আছে, তাহলে এটা কেবল রিলেশন, এটা কেবল রিলেশন, কিন্তু এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। এটাও কেবল রিলেশন কিন্তু ফাংশন নয়। আর এটা দেখো এটা রিলেশন, সম্পর্ক থাকলে রিলেশন এবং এটা ফাংশন, রিলেশন এবং ফাংশন বোথ, রিলেশন এবং ফাংশন বোথ। বুঝতে পারছো? তাহলে ফাংশনের বেসিক বুঝছো। এখন এই ফাংশনের প্রথম যে উপাদান এটাকে বলা হয় এক্স, আর এক্স বসাইলে যে মানটা পাওয়া যায় এটাকে এফ অফ এক্স বা ওয়াই দ্বারা প্রকাশ করে, যে এরকম এইরকম। এটা এসএসসি তে ছিল, ধরো এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স, বা এটাকে আমরা বলতে পারি কি ওয়াই। ধরো 1 বসাইলাম, 1 বসাইলে পাইলাম কোনো একটা ফাংশনের মান, ধরো 4 পাইলাম। ধরো এই একটা ফাংশন যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 2, তাহলে এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো, বা এফ অফ এক্স এর মান কত পাবো 4। এক্স এর মান যদি আমরা 2 বসাই এফ অফ এক্স এর মান কত পাবো 6। এক্স এর মান যদি 3 বসাই তাহলে এফ অফ এক্স এর মান কত পাবো, 3 × 6 8। দেখো একটা উপাদানের জন্য একটাই মান পাচ্ছি, তার মানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ফাংশন বুঝছো? ফাংশন বুঝছো কিনা? ফাংশনে কোনো সমস্যা আছে? ফাংশনে কোনো সমস্যা হবে কিনা বলো। ফাংশনের পরে হচ্ছে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেশন বা সমাকলন, ইন্টিগ্রেশন শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি। ইন্টিগ্রেশন মানে কি? ক্ষুদ্র 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 অংশের সমষ্টি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন শব্দের অর্থ। ইন্টিগ্রেশন কাজ করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে আমার চলক হচ্ছে আমরা দুই ধরনের পাইছি, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বলো তো কোন চলকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে? কোন চলকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে? বুঝতে পারছি। ওকে, নুসরাত জাহান জুমা, তোহা মনি, মরিয়ম, জুলফিয়ার, মায়া কানম, ইসরাত হুসাইন, অজন সরকার। ওকে, তুমি বলবা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সাথে ডিল করে কে, বিচ্ছিন্ন চলক নাকি অবিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলকের মানগুলো হয় পূর্ণ সংখ্যা, ধরো 5, 6, 7, 8 এগুলো। আর অবিচ্ছিন্ন চলকের মান হয় একটা রেঞ্জের মধ্যে, ধরো এরকম ভাবে বলছে এক্স এর মান এরকম, ধরো বললো এক্স এর মান 2 এর থেকে বড়, 5 এর থেকে ছোট। এর ভিতরে যত ভ্যালু আছে সবই হচ্ছে অবিচ্ছিন্ন চলক, সবই কি অবিচ্ছিন্ন চলকের মান। ওকে, এখন দেখো ইন্টিগ্রেশন, আমাদের এখানে দুই ধরনের ইন্টিগ্রেশন পড়া লাগবে, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে একটা অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট।
এখন দেখো অনির্দিষ্টটাকে, অনির্দিষ্টটা হচ্ছে কোনো লিমিট নাই। এই ইন্টিগ্রেশনকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয় এরকম এফ এর মতো, তবে একটু বড়। এটার নামও সামেশন, এটার নামও কি সামেশন। তবে আমরা আরেকটা সামেশন ব্যবহার করি, এটা হচ্ছে এটা সামেশন। এটা ব্যবহার করা হয় বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। আর অবিচ্ছিন্ন চলকে, যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, এই জন্য অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইন্টিগ্রেশন। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নির্দিষ্ট চলকের ক্ষেত্রে আর নির্দিষ্ট ইন্টিগ্রেশন আর অনির্দিষ্ট ইন্টিগ্রেশন। অনির্দিষ্টটা হচ্ছে কোনো লিমিটেশন নাই। যেমন আমরা এই সামেশনের মধ্যে এরকম পড়ছি যে সামেশন ধরো 1 থেকে 4 পর্যন্ত, এরকম লিমিট দিয়ে পড়ছি না? আবার আমরা শুধু সামেশন পড়ছি যেটার কোনো লিমিট নেই। এরকম লিমিট থাকলে, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা থাকলে সেটাকে বলা হয় নির্দিষ্ট। আর ঊর্ধ্বসীমা নিম্নসীমা যদি না থাকে সেটা হচ্ছে অনির্দিষ্ট। যেমন এই যে আমি একটা সমাকলন দিলাম, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন বা সামেশনও পড়া হয়, আর এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। কিন্তু যখন অনির্দিষ্ট হবে তখন এটার কোনো আপার লিমিট লোয়ার লিমিট নাই। কিন্তু এটার ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিট আছে। ধরো এ থেকে বি, এই যে নিম্নসীমা এ, উচ্চসীমা বি। ক্লিয়ার? ওকে, এখন আসো এটার সূত্রগুলো আমরা একটু পড়ি। সূত্রগুলো পড়তে লাগবে। সূত্র হচ্ছে, প্রথম সূত্র, ইন্টিগ্রেশন অফ কোনো একটা কনস্ট্যান্ট, ধরো কনস্ট্যান্ট হচ্ছে একটা সি ডিএক্স, এটার আনসার হবে হচ্ছে সিএক্স প্লাস সি। এই সি দ্বারা কি বোঝায়? কোনো একটা কনস্ট্যান্ট বোঝায়। আবার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটার মানে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। মানে এটাকে তুমি এরকম সূত্র দিয়ে একটা সূত্র শিখলেই হয়। এটাকে আলাদা করে সূত্র না বলে আমরা এটাকে আমরা এরকম বলি যে ইন্টিগ্রেশন অফ এটা অন্য কালি দিয়ে লিখি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। দেখো এটা শর্টকাটটা বোঝাই। এক্স এর পাওয়ার সামথিং আছে, এটারে তুমি ইন্টিগ্রেশন করবা, তাইলে হচ্ছে পাওয়ার 1 বাড়বে। পাওয়ার কি করবে? 1 বাড়বে। 1 বাড়া মানে কি? পাওয়ারের সাথে 1 যোগ হয়। নিচে হচ্ছে ওই যে পাওয়ার যত আছে না, নিচে হচ্ছে তত। আর অনির্দিষ্ট সমাকলন করলে সবসময় সাথে একটা কনস্ট্যান্ট যোগ দিতে হয়, মানে প্লাস সিটা সবসময় দিতে হবে, তাহলে এখন তুমি বলো তো, দেখো তো, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সমান কত হবে? ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স, এটা সমান হবে হচ্ছে পাওয়ার 1 বাড়বে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওই পাওয়ারটা। তাহলে বলো তো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 8 সমান কত হবে? এই ডিএক্স না দিলে কিন্তু এটার কোনো ভ্যালু নাই, এই ডিএক্সটা মাস্ট দিতেই হবে। এটা সমান হবে পাওয়ার 1 বেড়ে যাবে এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই যে পাওয়ারটা আছে সেটা। এটা যদি অনির্দিষ্ট সমাকলন হয় তাহলে প্লাস সি। না বুঝলে বলবো, এটা কিন্তু কঠিন আছে। পরিসংখ্যান এই সাবজেক্টে অন্যায় তবু আসলাম। আপনার ক্লাস অনেক ভালো লাগে, স্বপ্ন ছাড়িনি। বাপরে পরিসংখ্যান নাই, তারপরে ক্লাস করতে চলে আসছে। আচ্ছা, এটা এখন তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স, এটার ভ্যালু কত? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স এর ভ্যালু কত? আর আমি এদিকে আরেকটা পড়াই, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিএক্স। আজান পড়ছে, আজানের একটু ব্রেক দিই, হ্যাঁ 2 মিনিট, জাস্ট 2 মিনিট। ভাই ক্যালকুলাস করাচ্ছি।
ওকে প্রিয় শিক্ষার্থী, আজান শেষ, চলো আমরা শুরু করি। তো এটা আনসার একজনে দিছে, দেখলাম যে x⁵ অর্থাৎ পাওয়ার 1 বেড়ে যাবে। সবসময় পাওয়ার কি হবে, 1 বাড়বে এবং ওই পাওয়ারটা দিয়ে ভাগ হবে, প্লাস যদি অনির্দিষ্ট সমাকলন হয় তাহলে সবসময় একটা c থাকবে। এখন এই জিনিসটাই আমরা জাস্ট নির্দিষ্টতে নিয়ে যাব। এর আগে দেখো √x এরটা একটু করে ফেলি। √x এর কি লিখতে পারি, x⁵, রুটের মান কত, পাওয়ারের হাফ, তাহলে আমরা x⁵ লিখতে পারি। এখন দেখো পাওয়ারে কি হবে, 1 যোগ হবে, তাহলে x⁵ প্লাস 1, নিচে হচ্ছে হাফ প্লাস 1, ঠিক আছে। তাহলে 1/2 এর সাথে 1 যোগ করলে হয় 3/2, x⁵3/2, তাহলে নিচে হচ্ছে 3/2। এখন 3/2 নিচেরটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে 2/3 x⁵3/2, বুঝতে পারছো? এটা হচ্ছে √x এর ভ্যালু। ইন্টিগ্রেশন আমরা অনেকগুলা প্র্যাকটিস করব। হ্যাঁ, ইসরাত হুসাইনে বলছিল, ইসরাত হুসাইন, রাইট। এখন আসো আমরা এটা নির্দিষ্টতে নিয়ে যাই। নির্দিষ্টতে জাস্ট কি হবে, একটা লিমিট থাকবে। নির্দিষ্টতে জাস্ট কি থাকবে, একটা লিমিট থাকবে, তাইলেই আমাদের নির্দিষ্টটা হয়ে যাবে। দেখো ধরো আমি একটা অঙ্ক ওইটাই দিলাম, ওই যে √x, এটা এখানে সূত্রটা লিখে ফেলি, এখানে লিখে ফেলি। x⁴n dx, x⁴n dx, এটা সমান হবে হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ ওই আগেরটার মতোই। জাস্ট এখন কি করবা, থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিট না আপা, সব জায়গায় আপা, লোয়ার লিমিট a, আপার লিমিট হচ্ছে b, বুঝতে পারছো? এটা কিন্তু আপা না, আপার মানে ঊর্ধ্ব সীমা আর লোয়ার মানে নিম্ন সীমা, বুঝতে পারছো? এখন আগে আপার লিমিট বসাবা, x এর জায়গায় b বসাই দিবা, তাহলে b⁴n+1 ডিভাইডেড বাই n+1 মাইনাস দিবা, এটা নিয়ম। প্রথমে আপার লিমিটটা বসাইছি, এইখানে দেখো x এর জায়গায় b বসাই দিছি, জাস্ট x এর জায়গায় b বসাই দিছি। এরপরে লোয়ার লিমিট বসাবা, x এর জায়গায় জাস্ট a বসাই দিবা, তাহলে a⁴n+1 ডিভাইডেড বাই n+1, তাহলে এইটাই অ্যান্সার। এই ক্ষেত্রে আর প্লাস সি দেওয়া লাগবে না, কারণ নির্দিষ্ট সমাকলনে প্লাস সি দেওয়া লাগে না। ওকে, এখন আসলে আমরা একটা প্র্যাকটিস করি। দিলাম ইন্টিগ্রেশন অফ 2 থেকে 4 পর্যন্ত, যেটা লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 4, x³ dx, তাহলে বলো তো এটার আনসার কত হবে? এটার আনসার হবে পাওয়ারে 1 বেড়ে যাবে ডিভাইডেড বাই পাওয়ার হবে, তাহলে x⁴ ডিভাইডেড বাই 4, যেহেতু লিমিট আছে তাহলে আমরা এটা কি করব, থার্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিব। লোয়ার লিমিট 4 আর 2, আপার লিমিট হচ্ছে 4, বুঝতে পারছো? এখন জাস্ট কি করব, এখন জাস্ট লিমিটটা বসাই দেব। প্রথমে আপার লিমিট বসাবো, x এর জায়গায় 4 4 ডিভাইডেড বাই 4 মাইনাস লোয়ার লিমিট কত, 2 4 ডিভাইডেড বাই 4 এটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার। দেখো এটা হবে 464 হবে, 4³ 64, তাহলে এটা 64 মাইনাস 2⁴ 16 4, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 60। এটা অ্যান্সার কত, 60, বুঝতে পারছো? বুঝছি, ক্লিয়ার? ওকে, আরো একটা দেই, যাদের ক্লিয়ার হয়নি তাদের জন্য আরো একটা দেই। দেখো
2 থেকে, আচ্ছা 2 থেকে তো একবার দিছি, এটা 2 থেকে না দিই, অন্য কিছু দিই। ধরো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, 0 থেকে 1 x dx, এইটাই দিলাম, সহজ দিলাম। x dx ইন্টিগ্রেশন করলে আমরা জানি এটার পাওয়ার 1 আছে, তাহলে 1 বেড়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 2 হবে, x টু দি পাওয়ার 2 হবে ডিভাইডেড বাই পাওয়ার। থার্ড ব্র্যাকেট দাও, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এখন কি করবা, আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে অ্যান্সার শেষ। তাহলে আপার লিমিটে কত বসাবো 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, লোয়ার লিমিট কত 0, তাহলে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 1 স্কোয়ারে 1/2 মাইনাস 0 হইলে তো এটা 0, তাহলে 1/2। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা, পানি কিনা বলো। তাহলে আসো এখন আমরা দুইটা বিধি শিখি, একটা হচ্ছে যোগের বিধি আর একটা হচ্ছে বিয়োগের বিধি। দেখো সমাকলনের যোগের বিধি এবং সমাকলনের বিয়োগের বিধি খুব ইজি, এটা খুব কঠিন কিছু না। দেখো ইন্টিগ্রেশন অফ এক্স, ধরো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন কিভাবে করবা? এটা ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে, যোগের বিধিটা এখানে দেয়, বিয়োগেরটা পরে দেখে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনটাই দুইজনের সাথেই চলে যাবে, এটা প্লাস dx দেওয়া লাগবে, ইন্টিগ্রেশনটা দুইজনের সাথেই চলে যাবে। ইন্টিগ্রেশন 3x স্কোয়ার dx প্লাস এই ইন্টিগ্রেশনটা এটার সাথেও চলে যাবে 2x dx। বুঝতে পারছো? এই যে দেখো, তুমি যদি মানে এটা একদম গণিতের সেন্স না, নর্মাল সেন্সে বলতেছি। দেখো এই ইন্টিগ্রেশন এই ব্র্যাকেটের সাথে গুণ আছে, এটা আবার কেউ ট্রল করে না পরে যে ভাই কইতাছে এটা গুণ আছে, গুণ না, এটা গুণ বুঝায় না, এটা একটা অপারেটর, জাস্ট একটা অপারেটর। মানে এটা ওই যে পরে ডিব্বাদেরকে নিয়ে যেরকম ইয়ে করে না, যে tan থিটা বলে কি tan এর সাথে থিটা গুণ আছে, না এটা একটা অপারেটর জাস্ট। এখানে কিন্তু তোমাকে বোঝানোর জন্য আমি বলতেছি, মানে তুমি সহজে বুঝতে পারবা। ধরো এই ইন্টিগ্রেশন, এইখানে ধরো ব্র্যাকেটের বাইরে যে কোনো কিছু আছে, তাহলে এই ব্র্যাকেটের সাথে এটা গুণ বোঝায় না, তুমিও মনে করো এই ইন্টিগ্রেশনের সাথে এটা গুণ আছে। আবার এই পুরা ব্র্যাকেটের সাথে দেখো তো এই ডিএক্সটা গুণ আছে, মানে তুমি বুঝো, জাস্ট এটা কিন্তু নিয়ম না, পরে আমাকে পছায়ও না। দেখো এখন তুমি এটা জাস্ট গুণ করে দাও, এই ইন্টিগ্রেশনের সাথে tx গুণ করলে ইন্টিগ্রেশন 3x, আর dx গুণ করলে dx, ইন্টিগ্রেশনের সাথে 2x গুণ করলে ইন্টিগ্রেশন 2x dx। বুঝতে পারছো? জাস্ট এইটুকুই কাহিনী হয়েছে। এখন তুমি এটাকে আলাদাভাবে করো, এটাকে আলাদাভাবে করো, কত হবে দেখো তো। মনে রাখবা ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে ধ্রুবকটা বাইরে চলে আসবে, তাহলে ধ্রুবকটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখানেও ধ্রুবকটা বাইরে চলে আসবে, ধ্রুবক বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখন এটা তো তুমি পারো, দেখো তো 3 এর মতো থাকলো, 3 এর মতো থাকলো, আর এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স কিউব ডিভাইডেড বাই 3, আর এখানে প্লাস 2 ইন্টু এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স স্কোয়ার বাই 2। এখন এই পুরাটার সাথে সি যোগ করে দেবে, মানে এইখানেও সি যোগ করা লাগে, এখানেও সি যোগ করা লাগে, দুইবার সি যোগ করলে কত, সি একটা কনস্ট্যান্ট, সি প্লাস সি সমান কত হবে, সি কেন সি হবে, ধরো 50 প্লাস 50 কত হইল, ধরো 50 প্লাস 50 কত হইলো 100, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও তো একটা কনস্ট্যান্টই। আমরা তো কোনো নির্দিষ্ট ভ্যালু বলতেছি না, মানে কনস্ট্যান্ট যোগ করো, কনস্ট্যান্ট গুণ করো, ভাগ করো, যাই আসবে অ্যান্সার কি হবে, কনস্ট্যান্টই হবে। এই জন্য আমি একটা সিলেক্ট। এখন দেখো 3 কাটা 2 কাটা, তাহলে কত হলো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এই হচ্ছে যোগের বিধি। অর্থাৎ যোগ থাকলে এরকম আলাদা আলাদা করে দেওয়া যায়, বিয়োগেরটাও সেম, বিয়োগ থাকলেও এরকম আলাদা আলাদা করে দেওয়া যাবে, জাস্ট এইটুকুই। ধরো এটাকে আমরা যদি বিয়োগ দেই, এটাকে যদি আমরা জাস্ট বিয়োগ দিয়ে দিই মাঝখানে, যে ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার মাইনাস 2x dx, তাহলে কি হবে বলো তো, ইন্টিগ্রেশনটা ভাগ হয়ে যাবে, একবার 3x স্কোয়ারের সাথে চলে যাবে, আরেকবার 2x এর সাথে চলে যাবে, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা এত লং এ যাবো না, এখন আমরা দেখো এটা শর্টকাটই করতে পারবো, মানে এটা এক লাইনে করার অঙ্ক, কিন্তু আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো এই 3 এর মতো থাকবে, 3 এর মতো থাকবে, আর এক্স স্কোয়ারকে করলে এক্স কিউব বাই 3 মাইনাস এই 2 এর মতো থাকবে, তাহলে এক্স কে করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস কি দিবা, প্লাস সি, যেহেতু এটা আমার অনির্দিষ্ট সমীকরণ, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, বুঝতে পারছো? পানি বান্ধা কিনা?
ওকে, এখন আসলে আমরা কয়েকটা ইন্টিগ্রেশন একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস। এই অধ্যায়ে জাস্ট ইন্টিগ্রেশন পারলেই তুমি আর কোথাও আটকাবা না। ইন্টিগ্রেশন যদি তুমি পারো তোমার তো ইজি ইন্টিগ্রেশন, হায়ার ম্যাথে অনেক কঠিন। ওকে দেখো ইন্টিগ্রেশন কিভাবে হয়। আমি তোমাকে একটা ইন্টিগ্রেশন দিলাম যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত 2x³ - 3x, ঠিক আছে, এইটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে দেখো কিভাবে করতে লাগবে। এই ম্যাথটা এত সুন্দর হবে। বুঝছি স্যার, ডান, পানি। আচ্ছা, থ্যাংক ইউ যারা বুঝতে পারছো সবাইকে থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এখন দেখো আমি এটা দেখো একবারে করে ফেলবো, এখন আর আলাদা আলাদা ভাঙাবো না, বুঝো, শর্টকাট বুঝতে পারলে তোমার সময় বেঁচে যাবে অনেক। আমি চিন্তা করো এটা আলাদা আলাদা, আচ্ছা একবার লং প্রসেস করে ফেলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 2x³ dx, আরেকবার লিখতে পারবো মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 3x dx। দেখো এটা আমি এই পাশে এক লাইনে করে ফেলবো পরে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 2 এর মতো থাকবে, আর এটা হবে x⁴/4, আর এখানে কি দেওয়া লাগবে, আপার লিমিট লোয়ার লিমিট, 2 আপার লিমিট, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 মাইনাস 3 এর মতো থাকবে, আর এটা হবে x² আপার লিমিট 2 লোয়ার লিমিট 0। বুঝতে পারছো? এই লাইনটা তুমি এই লাইন না লিখেই করতে পারবা। দেখো কিভাবে, তুমি এখানে জানো 2 এর মতো থাকবে, x³ কে করলে x⁴/4 আপার লিমিট লোয়ার লিমিট বসায় দাও, আপার লিমিট কত 2, লোয়ার লিমিট কত 0, মাইনাস দিয়ে দাও 3 এর মতো করে দাও, x এর পাওয়ার x²/2 আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দাও, আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে দাও। দেখছো, তাহলে এটা ভাঙায় লেখার দরকার নাই, তুমি যদি এটাও লিখতে পারো তাহলে ভাঙায় লেখার দরকার নাই। তোমার একটা লাইন না, সি বিয়োগ চিহ্ন হবে না, সি প্লাসই হবে। যে পরে এটাতে দেখি তো, সি কি বিয়োগ চিহ্ন দিছি না, সি প্লাসই হবে সবসময়, সিটা কি হবে, প্লাস হবে। বুঝতে পারছো? এরপরে এটা, তাহলে এখন দেখো লিমিট বসাবো 2 এর মতো থাকলো, 2 বসাবো, আপার লিমিট বসাইলাম, পেনটা নষ্ট হয়ে গেছে, 2 এর মতো বসাবো, আপার লিমিট 2⁴/4 মাইনাস লোয়ার লিমিট। দেখো লোয়ার লিমিট 0 হইলে আর ওটা বসানো লাগে না কেন, আচ্ছা একবার বসায় দেখাই। দেখো 0⁴/4 ঠিক আছে, এইটুকু মাইনাস 3 ইন্টু এক্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন 0 বসাইলে ওই টার্মটা এমনি 0 হয়ে যায়, এই টার্মটা কি এমনি 0 হয়ে যায় না, এই টার্মটা তো এমনি 0, এই টার্মটা তো এমনি 0, তাহলে এটা না বসাইলেও হয়ে যেত, যখন 0 থাকে তখন না বসাইলেও হয়। তাহলে এটা হয় 2⁴/4 16 4 দ্বারা ভাগ করলে 4 মাইনাস 3, আর এখানে কত হবে 4/2, তাহলে 2, তাহলে দেখো তো কত হয় 8 মাইনাস 6, তাহলে অ্যান্সার কত 2, অ্যান্সার হচ্ছে 2। এখন আমি কি বললাম যে আপার লিমিট লোয়ার লিমিট 0 হলে না বসাইলেও হয়, কিভাবে দেখো 2 ইন্টু আমি আপার লিমিট বসাচ্ছি 2⁴/4 0 তো বসানো লাগতেছে না, তাহলে এটা এরকমই থাকলো, মাইনাস 3 ইন্টু এটা 2² 2 হয়ে গেল। লোয়ার লিমিট আর বসানোর দরকার নাই, কারণ লোয়ার লিমিট 0 হইলে লোয়ার লিমিট আর বিয়োগ না করলেও হয়ে যায়, কারণ এই টার্মটা তো এমনি 0। তাহলে এই যে দেখো এখানে ডিরেক্ট মিলে যাবে যে এটা কত 2। ক্লিয়ার? পানি কিনা বলো তো, পানি কিনা বলো। আরেকটা প্র্যাকটিস করবো নাকি পরে টার্মে চলে যাবো? দেখো আরেকটা প্র্যাকটিস করি, যেটা আমরা খুবই শর্টকাট দিয়ে করে ফেলবো। ইন্টিগ্রেশন অফ -1 থেকে 2 এই এত কঠিন ম্যাথ তোমার আসবে না, এটা একটা কঠিন ম্যাথ করাচ্ছি। 5x³ মাইনাস 3x² প্লাস x dx। দেখো এটা আমি এক লাইনে করে ফেলবো। কিভাবে করব? 5 এর মতো থাকবে, x এর পাওয়ার 1 বেড়ে যাবে, ডিভাইডেড বাই ওই পাওয়ার, লিমিট দিয়ে বসায় দিতে হবে। -1 থেকে 2 মাইনাস 3
এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে ডিভাইডেড বাই 3, লিমিট বসায় দেওয়া লাগবে, প্রত্যেকবারই কি করতে হবে লিমিটটা বসায় দিতে হবে, প্লাস এক্স কে করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, লিমিটটা বসায় দেওয়া লাগবে -1 থেকে 2, ক্লিয়ার? আরেকটা করেন, ওকে আরেকটা করতেছি, দেখো 5 ইন্টু, এটা কিন্তু অনেক কঠিন টপিক, তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি গেইনার আর আমিও সফল, এটা অনেক কঠিন টপিক, এটা ইজি না। ওকে তাহলে দেখো আপার লিমিট বসাও, 2 বসাইতে হবে এক্সের জায়গায়, তাহলে 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে, মাইনাস দিয়ে কি বসাইতে হবে লোয়ার লিমিট -1, তাহলে -1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 4, ডিভাইডেড বাই হচ্ছে কত 4, ঠিক আছে? তাহলে এই টার্মটা হয়ে গেল -3। আপার লিমিট বসাও, আপার লিমিট কত 2 কিউব বাই 3, মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট হচ্ছে -1, তাহলে -1 এর উপরে কিউব ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই 3, প্লাস এটা আপার লিমিট বসাও 2 এর স্কোয়ার -2, মাইনাস লোয়ার লিমিট কত -1, তাহলে এক্স এর জায়গায় -1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই তো হয়ে গেছে। এখন তুমি হিসাব করো, এখন এই লাইনটি হিসাব করো, 5 2 টু দি পাওয়ার 4 মানে 16 4 দিয়ে ভাগ করলে 4 বিয়োগ মাইনাসের উপরে পাওয়ার 0 আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1/4 মাইনাস 3 ইন্টু 2 কিউবে 8, তাহলে 8/3 মাইনাস, এটা কিন্তু মাইনাসের উপরে পাওয়ার বিজু, তাহলে মাইনাসটা মাইনাসেই থাকবে, এই মাইনাস আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস 1/3 প্লাস 4/2 মানে 2 মাইনাস, মাইনাসের উপরে পাওয়ার 0 আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1/2 তাহলে 1/2, বুঝতে পারছো? এখন এটা হিসাব করো, 5 ইন্টু লসাগু নেও, তাহলে 4 লসাগু হলে 4 4 16 বিয়োগ 1 মাইনাস 3 ইন্টু এখানে 3 লসাগু হইলে 8 প্লাস 1 প্লাস 2 মাইনাস হাফ, তাহলে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, হুম এত আগেই এটা করলাম, একটু আগে এটা করলাম। ওকে তাহলে দেখো তো কত হয়, 15 5 15 75 বিয়োগ ভাগ 4 মাইনাস 3 নং 27 ভাগ 3 প্লাস 3/2, ক্লিয়ার? এখন এটাকে আবার লসাগু করো, এখানে দেখা যায় কাটাকাটি যায়, এই হিসাব করতে পারবো আশা করি, এই হিসাব পরিসংখ্যানের ফলাফল এমনি পারে, 75/4 75/4 3 হয় 9 হয়, 3 নং 27 প্লাস 3/2, লসাগু কত হয়? তাহলে লসাগু যদি 4 নাও, 4 লসাগু নিলে এখানে তাহলে এটা 75, 4 নং 36 প্লাস 3 দুগুণে 6, তাহলে এটা আনসার করলে যা আসে তাই, ক্লিয়ার? আরো করানো লাগবে? 8/3 একজন অ্যান্সার দিয়ে দিছে, 8/3 হবে কেন? ও 8/3 আগের অ্যান্সার দিছে, 8/3 ওকে, বুঝতে পারছো কিনা? বলো ইন্টিগ্রেশন পারবা কিনা? এখানে ফার্স্ট ব্র্যাকেট তুমি যদি না দাও কোনো সমস্যা নেই, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট না দাও কোনো সমস্যা নেই, ব্র্যাকেটের জন্য তোমার কোনো সমস্যা নেই, ব্র্যাকেট তুমি একরকম ভাবে দিয়ে দাও, ব্র্যাকেট তুমি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বা সব তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে ফেলো, কোনো সমস্যা নেই। সবই যদি তুমি ফার্স্ট ব্র্যাকেটও দাও, ধরো ফার্স্ট ব্র্যাকেটেই দিলা এরকম, তাইলেও কোনো সমস্যা নেই, সবই তুমি থার্ড ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নেই, এগুলা ব্যাপার না, এগুলা হায়ার লেভেল ম্যাথমেটিক্সে কোনো ব্যাপারই না, বুঝছো? হায়ার ম্যাথমেটিক্সে এগুলো কোনো ব্যাপারই না, ক্লিয়ার? ওকে তাহলে এখন এসে আমরা পরের জিনিসে চলে যাই। এখন তুমি এই অধ্যায়ের বস, এক কথায় তুমি এই অধ্যায়ের বস, তুমি যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখে ফেলো বস, লিখে ফেলো। যদি আমি যতটুকু পড়াইছি এইটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে জাস্ট বস লিখো, সবাই বস লিখো। 25 জন আছে, 27 জন আছে, আমি 27 জনের থেকেই বস লেখাটা দেখতে চাই, এই বস লেখাটা আমি 27টা কমেন্টে দেখতে চাই। কমেন্ট দেখে এখন পরের টপিকে যাবো, যদি না বুঝো আরো পড়াবো।
যদি 27 জনই না লিখো আরো পড়াবো, আরো ইন্টিগ্রেশন করাবো, না হয় এখন আমরা পরের থিওরিতে চলে যাব। বস মরিয়ম আক্তার ইভা, এরপরে কি শাহাবুব ইসলাম, আইভি সুলতানা, অজয় কুমার সরকার বস, ফরিদ ইসলাম বস, আর এস ইসরাত নট বস। আচ্ছা এর আরেকবার করাবো, আর এস ইসরাত মার্কে মার্ক তোমার নাম মার্ক করে রাখলাম, তোমাকে আমি আবার পড়াবো। বস শাহাবুব ইসলাম বস, জাইফা নুসরাত বস, নুসরাত তুষ্মি বস। ওকে দেখো, যেহেতু একজনে বলছে একজনের জন্য আমরা আবার ম্যাথটা করবো। ধরো ইন্টিগ্রেশন অফ সহজ করাই, মানে তোমার যতটুকু লাগবে অতটুকুই পড়াই, এখন অতিরিক্ত কিছু না পড়াই। ধরো 0 থেকে 2, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2, একটু বড় সংখ্যা দেই। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 7x³ প্লাস 2, 7x³ প্লাস 2, ঠিক আছে? তাহলে এটা কি হয় দেখ, 7x³ কে তুমি ইন্টিগ্রেশন করলে 7 7 এর মতো থাকবে, ধ্রুবক ধ্রুবকের মতো থাকে, এটার মধ্যে আবার কি আছে একটা dx দেওয়া লাগবে, ধ্রুবক ধ্রুবকের মতো থাকবে। আর x³ কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বাড়বে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা লাগবে, পাওয়ার 1 বাড়বে। আইবি সুলতানা আরেকবার অঙ্ক করেন, আচ্ছা আরেকটা অঙ্ক করাচ্ছে, 100 দেওয়ার 4/4 প্লাস 2 এর মতো থাকবে। আর দেখো এখানে dx আছে না, এখানে কি আমি বলতে পারি না শুধু dx, ইন্টিগ্রেশন অফ dx কে কি বলে, ইন্টিগ্রেশন অফ dx কে বলে x, তাহলে এটা হবে x ডিভাইডেড x, এইটুকুই। এখন এটা এখানে সবগুলোতে আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে। আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো আপার লিমিট বসাও, 7 ইন্টু x এর আপার লিমিট কত 2, তাহলে x এর জায়গায় 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস লোয়ার লিমিট 0 হইলে বলছিলাম লেখা লাগে না, তারপর আমি তোমাকে একটা অঙ্ক জাস্ট সবগুলোর নিয়ম লিখে দেই, ডিভাইডেড বাই 4 এটা প্লাস 2 ইন্টু আপার লিমিট কত 2, তাহলে 2 ডিভাইডেড বাই তো কিছু নাই, এটার ক্ষেত্রে ডিভাইডেড বাই কিছু নাই, তাহলে এটা শুধু 2 মাইনাস লোয়ার লিমিট কত 0। ওকে, তাহলে এখন দেখো কত হয়, 2/4 মানে 1/2 প্লাস 2 দ্বিগুণে 4, তাহলে 7/2 প্লাস 4, 7/2 প্লাস 4। এখন তুমি এই হিসাব করতে পারবে না, 7/2 প্লাস 4, তাহলে লসাগু হচ্ছে 2, 7 প্লাস 4 দ্বিগুণে 8, তাহলে 15/2। এখন বুঝছো কিনা বলো তো ইসরাত? এই আরেক পণ্ডিত কেবল আসছে, সামিয়া আক্তার সামিয়া, নোটিফিকেশনের জন্য বসে আছে। কেন রুটিন দেওয়া হয়েছে না? রুটিন দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, আমিও তো পোস্ট করছি, প্রত্যেক দিনই তো কোন ক্লাসগুলো আছে পোস্ট করা হয়, তাহলে তুমি মাত্র এসে বলো কেন? ওকে, এখন আসো আমরা অঙ্ক করতে করতে সৃজনশীল করতে করতে আরো ম্যাথ করবো, সৃজনশীল করতে করতে আরো ম্যাথ করবো। এই যে আর এস ইসরাত বুঝে ফেলছে, আলহামদুলিল্লাহ, তোমরা বুঝতে পারলেই হচ্ছে শান্তি, ধুমপাচিকা। ওকে, এখন আসো আমরা সম্ভাবনা ফাংশন পড়ি। সম্ভাবনা ফাংশন এটা মুছে না দিয়ে একটু সাইড করে রেখে দিই, কারণ আমার অঙ্ক করা লাগবে তো এখানে। সম্ভাবনার ফাংশনটা তোমরা পারবা, এটা ম্যাটারই না, এটা 9 10 এর পোলাপাইনও পারবে। আরে সম্ভাবনার যে ফাংশন, এটা 9 10 এর পোলাপাইনও পারবে, জাস্ট একবার দেখাইলে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, একদম পানি পান্তা হয়ে যাবে, জাস্ট একবার দেখানো লাগবে। ওকে, এটা এখানে থাকতে থাক, আমরা বাকি ম্যাথটা করতে থাকি। দেখো বলছে সম্ভাবনা ফাংশন বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা ফাংশন, মনে রাখবা, বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সম্ভাবনা ফাংশন, আর অবিচ্ছিন্ন চলকের হচ্ছে সম্ভাবনার ঘনত্ব ফাংশন। অবিচ্ছিন্নর ক্ষেত্রে কি? সম্ভাবনার ঘনত্ব ফাংশন। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সম্ভাবনার ঘনত্ব ফাংশন, ঘনত্ব হয়ে গেছে, ঘনত্ব ফাংশন। আর বিচ্ছিন্নর ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনার ফাংশন। সম্ভাবনার ফাংশন হওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে পি অফ এক্স অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স, এইটা
গ্রেটার অর ইকুয়াল 0। এটা তো আমার সংজ্ঞার মধ্যেই বলা ছিল যে ধ্রুবক হতে একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকা লাগবে, একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকা লাগবে। তাহলে এটা প্রবাবিলিটি অফ এক্স 0 থেকে যত পর্যন্ত হইতে পারে, 0 থেকে যে কোনো কিছু হইতে পারে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সামেশন অফ পি অফ এক্স, সম্ভাবনাগুলোর যোগফল, সবগুলো সম্ভাবনার যোগফল যদি 1 হয় তখন সেটাকে বলা হয় সম্ভাবনা ফাংশন। আমাদের ফার্স্ট স্লাইডে একটা ম্যাথ ছিল, দেখো এই যে ফার্স্ট স্লাইডে একটা সংখ্যা ছিল না, এখান থেকে দেখো এই এক্স এর প্রত্যেকটা সম্ভাবনা হচ্ছে 1/6 1/6 1/6 1/6 1/6 1/6। এটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্ত হচ্ছে বলছে পি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0, পি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ এই যে সম্ভাবনার মানটা, এই সম্ভাবনার মানটা 0 থেকে বড় অথবা 0 সমান। এই যে দেখো সবটি সম্ভাবনা আছে, তাহলে 1 নম্বর শর্ত মানছে। 2 নম্বর শর্ত বলছে সামেশন অফ পি অফ এক্স এটা সমান 0 হওয়া লাগবে, সরি এটা সমান 1 হওয়া লাগবে। যদি এটা সমান 1 হয় তখন এই ফাংশনটা হবে, এটা, তখন এই ফাংশনটা হবে হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কি হয়, সম্ভাবনা ফাংশন, তখন এই ফাংশনটা কি হবে, সম্ভাবনা ফাংশন। তাহলে আমরা দেখি তো সামেশন অফ এফ অফ এক্স সমান কত হয়। দেখো সামেশন অফ পি অফ এক্স 1/6, পরেরটা 1/6, পরেরটা 1/6, 6টা 1/6 আছে, ঠিক না, 6টায় 1/6, 3 6। তাহলে দেখো লসাগু 6, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 1 যোগ 1, বেশি লিখে ফেলছে একটা। ওকে, তাহলে দেখো তো 6/6, তাহলে অ্যান্সার কত হলো 1। তার মানে এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা একটা বিচ্ছিন্ন চলকের ফাংশন বা সম্ভাবনা ফাংশন, বিচ্ছিন্ন চলকের ফাংশন বা সম্ভাবনা ফাংশন, বিচ্ছিন্ন চলকের ফাংশন বা সম্ভাবনা ফাংশন। ওকে, এই গেল। এখন এইখানে একটা ম্যাথ আছে, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x/10, এক্স এর ভ্যালু দেওয়া আছে 1 2 3 4। তাহলে এই ক্ষেত্রে তোমার দেখতে হবে এই ফাংশনটা সম্ভাবনা ফাংশন কিনা। তাহলে সম্ভাবনা ফাংশন যাচাইয়ের জন্য তোমার বের করতে হবে কি, এই প্রথমটা সবার ক্ষেত্রেই মানে, তোমার যাচাই করতে হবে জাস্ট 2 নাম্বারটা যাচাই করতে হবে, এটা যাচাই করা লাগবে। তাহলে তুমি এটা যাচাই করো, সামেশন অফ এফ অফ এক্স বের করো, সামেশন অফ এফ অফ এক্স এটা সমান যদি হয় 1 তাহলে সেটা হবে সম্ভাবনা ফাংশন। তাহলে একবার x এর মান 1, আরেকবার x এর মান 2, একবার x এর মান 3, আরেকবার x এর মান 4। তাহলে f of 1 প্লাস f of 2 প্লাস f of 3 প্লাস f of 4 প্লাস f of 5 প্লাস f of 6। ওকে, তাহলে f of 1 বসাও, 1 বসাইলে এখানে x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 1/10 প্লাস 2 বসাচ্ছি, তাহলে 2/10, পরে 3 বসাচ্ছি, তাহলে 3/10, x এর জায়গায় জাস্ট 3, x এর জায়গায় জাস্ট 4, তাহলে 4/10, প্লাস x এর জায়গায় জাস্ট 5, তাহলে 5/10, x এর জায়গায় জাস্ট 6, তাহলে 6/10। এখন এই সবগুলো যোগ করো, দেখো সবগুলো যোগ করলে কত হয়। ওই 6 পর্যন্ত লিখছি কেন, 4 পর্যন্ত আছে, আমি এত লিখছি কেন, মাথা নষ্ট নাকি, 4 পর্যন্ত আছে, তাহলে এত পর্যন্ত লিখবো কেন, যত পর্যন্ত আছে তত পর্যন্ত লিখবো না। তাহলে 4/10, দেখো তো অ্যান্সার কত আসে, 10 10 10, 10 এর লসাগু 10, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে দেখো তো কত হইলো, 3 3 3 6, 6 আর 4 10, 10/10, তাহলে অ্যান্সার কত হইলো 1। এই যে দেখো 1 মিলছে, 1 মিলছে মানে এটা একটা সম্ভাবনা ফাংশন, 1 মিলছে মানে এটা কি ফাংশন, সম্ভাবনা ফাংশন। বুঝতে পারছো কিনা, এটা সৃজনশীল প্রশ্নে আসবে। এই যে দেখো পরে মানে একটা সৃজনশীল আছে, দেখো তো, এই যে মানে এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এটা একটি সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো। এই যে দেখো আরেকটা আছে, পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন কিনা যাচাই করো। তাহলে আমার কি যাচাই করতে হবে, দেখতে হবে সামেশন অফ পি অফ এক্স এটা সমান 1 হয় কিনা, এটা সমান 1 হয় কিনা এটা আমার যাচাই করতে হবে। তাহলে আমরা সামেশন অফ পি অফ এক্স বের করি, সামেশন অফ পি অফ এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত কত আছে দেখো, 1 2 3 4, তাহলে 4 পর্যন্ত আছে। তাহলে পি অফ 1 প্লাস পি অফ 2 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 4, এ পর্যন্তই তো। ওকে, তাহলে 1 বসাও, পি এর জায়গায় 1 বসাও, এই যে এক্স এর জায়গায় 1 বসাও, 1 বসাইলে
1 + 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 14 1/1 ডিভাইডেড বাই কত 14 প্লাস 2 বসাইলে 2 + 1 ডিভাইডেড বাই 14 প্লাস 3 বসাইলে 3 + 1 ডিভাইডেড বাই 14 4 বসাইলে 4 + 1 ডিভাইডেড বাই 14 তাহলে অ্যান্সার কত আসে 2/14 প্লাস 3/14 প্লাস 4/14 প্লাস 5/14 লসাগু নাও 14 14 14 তাহলে লসাগু 14 তাহলে 2 + 3 + 4 + 5 দেখো আনসার কত হয় 3 আর 2 5 5 আর 4 9 9 আর 5 এ 14 14/14 তাহলে আনসার কত 1 তাহলে যেহেতু সামেশন অফ p of x is equal to 1 তাই p of x সম্ভাবনা ফাংশন বুঝতে পারছো কিনা দেখছো সৃজনশীল করে ফেলছি এটা বোর্ডে আসা একটা সৃজনশীল এটা বোর্ডে আসা একটা সৃজনশীল ওকে তাহলে আসো আমরা পরের টপিকটা পড়ি সম্ভাবনা ফাংশন তাহলে বুঝছি সম্ভাবনা ফাংশন যদি বুঝে থাকি তাহলে একটু বস কমেন্ট করো বস লিখে কমেন্ট করো এই অধ্যায়ে তোমাকে আজকে একদম বস বানায় দেব তোমরা যারা এত ইজি করে আমাদের স্ট্যাটিস্টিক্সটা পড়তে চাও তারা চাইলে আমাদের স্ট্যাটিস্টিক্স তাদেরকে আমি ভাই একটা গ্যারান্টি দিয়ে বলি আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স A to Z তুমি যদি কিচ্ছু না জানো ধরো তুমি একদম শূন্য এখনো স্ট্যাটিস্টিক্সে কি শূন্য কিচ্ছু বুঝো না তারপরেও যদি তুমি আমার এই FRB তে ভর্তি হও FRB 4.0 তে যদি তুমি স্ট্যাটিস্টিক্সে ভর্তি হও আমি তোমাকে এই শূন্য থেকে A+ পাওয়ার মতো গ্যারান্টি দিয়ে দেব তুমি জাস্ট আমার সাথে কাজ করতে হবে আমি তোমাকে যতটুকু কাজ করতে হলো তার যদি 80%ও করো আমি গত ক্লাসে এটা বলছি আজকেও বলতেছি তুমি যদি তার 80% কাজও করো তুমি শিওর A+ পাবা কিন্তু কাজ করতে হবে তোমার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে স্ট্যাটিস্টিক্সে ভর্তি হও মাত্র কত 1000 টাকা আর এর মধ্যে যদি তুমি কম্বো কোর্সে ভর্তি হও তাহলে বনি ভাই কিন্তু করছে বান্ডেল কোর্সে ভর্তি হলে বান্ডেলে যদি ভর্তি হও বান্ডেলে ভর্তি হলে কিন্তু এখনো হুডি পাবা হুডি কিন্তু এখনো অফার দিছে পাবেল ভাই আর পিয়াস ভাই গেছে হুডি বানাতে তোমরা অবশ্যই পেজে দেখছো বুঝতে পারছো বস 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 বলো তো স্ট্যাটিস্টিক্স কি ভাইয়াকে ভরসা করা যায় স্ট্যাটিস্টিক্সে মনে হয় যে ভাইয়ের কাছে পড়লে ভালো কিছু করা যাবে যারা আমাদের বেসিক টু অ্যাডভান্সে আছে তাদেরকে দেখছো বেসিক টু অ্যাডভান্সে যারা আছে তাদেরকে ফার্স্ট পেপারে অলরেডি বস বানাই দিছি বেসিক টু অ্যাডভান্সে ফার্স্ট পেপারে ওরা অলরেডি বস আমি গ্যারান্টি দিতে পারি আমি যা পড়াইছি ওরা যদি এগুলা জাস্ট পরে একবার করে নিজের খাতায় করে তাহলে যে কোনো পরীক্ষায় 80+ মার্ক পেয়ে আসবে যে কোনো পরীক্ষায় 80+ মার্ক পেয়ে আসবে বুঝতে পারছো বস বস ইনশাল্লাহ বস বস কত সুন্দর কমেন্ট এত সুন্দর কমেন্ট বস দেখো এখন আমরা এই টপিকটা পড়ে ফেলি অবিচ্ছিন্ন দৈব চলক অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা কি পাবো অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা পাবো সম্ভাবনা ঘনত্ব ফাংশন আর অবিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা কি নিয়ে কাজ করি অবিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা কাজ করি সবসময় ইন্টিগ্রেশন অবিচ্ছিন্ন নিয়ে কি নিয়ে কাজ করি ইন্টিগ্রেশন নিয়ে বুঝতে পারছো অফকোর্স ওকে আর যারা বেসিক টু অ্যাডভান্স আছে তাদের একটা কোয়েশ্চেনের একটু আনসার দিই বেসিক টু অ্যাডভান্সে যারা আছো তারা আমাকে জিজ্ঞেস ভাই আমার কি এখন ওই FRB তে ভর্তি হওয়ার দরকার আছে প্রথম কথা হচ্ছে আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্সে যা পড়াইছি ইনাফ এটা ইনাফ এখন দেখো বেসিক টু অ্যাডভান্স কোর্স কিন্তু শেষ হয়ে যাবে আর সর্বোচ্চ হয়তো 3-4 সপ্তাহ লাগবে তার মধ্যে শেষ মানে এই কোর্স শুরু হওয়ার আগে শেষ তখন তোমার হাতে আরো 5 মাস সময় বাকি ধরো বেসিক টু অ্যাডভান্স শেষ হলে তোমার HSC পরীক্ষা আরো 5 থেকে 6 মাস বা নির্বাচনের জন্য ঝামেলা হলে আরো বাড়তে পারে সময় এই 6 মাস সময় তুমি যদি মনে হয় যে একা প্র্যাকটিস করতে পারবা একা পড়াটাকে কন্টিনিউ করতে পারবা তোমার আর কোনো হেল্পের দরকার নাই তখন তুমি ভর্তি না হলেও চলবে আর আমি তোমাকে বলবো ভাই তোমার যদি সামর্থ্য থাকে দেখো অফলাইনে পড়লে আরো কত বেশি টাকা লাগতো সামর্থ্য যদি থাকে তাহলে প্লিজ এই FRBটা মিস করো না এই FRBটা আমাদের চলশিক্ষার ইতিহাসে সবচেয়ে বেস্ট FRB কারণ এখানে দেখো কি ফিচার্স পাচ্ছ একদম 100% কমন উপযোগী তুমি সাজেশন পাবা PDF পাবা 16 থেকে যেটা মেইন 2016 থেকে 2025 সাল পর্যন্ত কোয়েশ্চেনের সলভ পাবা
এটা বাংলাদেশে কেউ করতে পারেনি। এরপরে তুমি এখানে রিটেন এক্সাম দিতে পারবা, যে রিটেন এক্সামটা আমি নিজে নিব, আমি নিজে কোয়েশ্চেন সেট করবো, আমি নিজে খাতা দেখবো, অর্থাৎ তোমার কোথায় ভুল হচ্ছে ওই ভুলটা আমি তোমাকে 1 to 1 জানাই দিব। ধরো একটা মেয়ে ওই যে আমাদের এখানে ক্লাস করতেছে, ধরো ইবা, হ্যাঁ, এই ইবা মনে করো এক্সাম দিল, ওর কোনো একটা ধরো লেখা হয়নি বা নিয়মটা ঠিক হয়নি, হয়তো অঙ্ক করছে কিন্তু নিয়মটা ঠিক হয়নি, ওরে আমি 1 to 1 বলবো যে ইবা এটা এরকম এরকম করতে হবে, মানে এই একটা সুযোগ তোমরা পাচ্ছ। এই জন্য বলছি যাদের সামর্থ্য আছে তারা প্লিজ ভর্তি হও, আর সামর্থ্য না থাকলে কিচ্ছু করার নাই, কিছু বলার নাই, সমস্যা নেই, ওইটুকুই তুমি পড়ো। ওকে ওকে, তাহলে আসো আমরা এই রুলসটা একটু দেখি। এটা পড়লে আমাদের এই অধ্যায়ের বেসিক জানা শেষ, এই জিনিসটা পড়লে আমার এই অধ্যায়ের বেসিক জানা শেষ। এরপর আরেকটা আছে দ্বিতীয় চলকের, তাহলেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় চলকেরটা ইজি, দ্বিতীয় চলকেরটা খুব ইজি। দেখো প্রথম শর্ত হচ্ছে এটাও আগের মতোই, যে প্রত্যেকটা চলকের মানের যে সম্ভাবনা সেটা জিরোর সমান অথবা বড় হইতে হবে, জিরোর সমান অথবা বড় হইতে হবে। আর আগেরটার মধ্যে যেহেতু আমরা অবিচ্ছিন্নর ক্ষেত্রে সামেশন নিয়ে কাজ করি, এই জন্য সামেশন অফ এফ অফ এক্স সমান ছিল 1, আর এটার ক্ষেত্রে যেহেতু আমরা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করি, এই জন্য এটার ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1, যেটার লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত, যেটার লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত। এখন দেখো অবিচ্ছিন্ন চলক চিনার উপায় হচ্ছে এটা, এরকম ভাবে দেওয়া থাকবে, যে এক্স এর ভ্যালুটা ধরো এরকম দেওয়া থাকবে যে এক্স এর ভ্যালু 3 থেকে বড় এবং 5 থেকে ছোট, 3 থেকে বড় এবং 5 থেকে ছোট। দেখো তো এই 3 আর 5 এর ভিতরে কত কত সংখ্যা আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা আছে না? তুমি 3.1 লিখতে পারো, 3.2 লিখতে পারো, 3.25 লিখতে পারো, 3.5 লিখতে পারো, এরকম হাজার হাজার সংখ্যা আছে, কোটি কোটি সংখ্যা আছে। এই সংখ্যাগুলো সবগুলা নিয়ে কাজ করবে হচ্ছে ইন্টিগ্রেশন, কারণ ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি। এটা কোন সাবজেক্ট? এটা হচ্ছে কি সাবজেক্টের নাম বলবো, মনে নাই রে সাবজেক্টের নাম কি বলা যায় বলতো, তোরা বলে দে সাবজেক্টের নাম কি? এটা তোমরা রুটিন দেখো না, এই এদেরকেই গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত, বুঝছো? রুটিন দেখে না। এখন 5টার ক্লাস হচ্ছে, 5টা বাজের ক্লাস হচ্ছে, হ্যাঁ এখন কোন ক্লাস হচ্ছে? এখন এসে ক্লাসে তোমার যদি ক্লাস না থাকে তোমার এই গ্রুপে আসার দরকার নেই। 5টা বাজে কোন ক্লাস হচ্ছে এটা তোমার রুটিন দেখা উচিত, তুমি যদি এই গ্রুপের একজন স্টুডেন্ট হও, কারণ আমরা এখানে তো অ্যাক্টিভ স্টুডেন্টদেরকে পড়াইতেছি। এগুলো রাগ উঠায়। ওকে, এখন আসো তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। ক্লিয়ার? এখন আসো এটা একটা অঙ্ক করি, তাহলে বুঝে যাবো। এই দেখো এই ইন্টিগ্রেশন আমরা অলরেডি পড়ছি, এরপরেও এখানে ইন্টিগ্রেশনটা পড়ি। কিভাবে বুঝছি এটা ইন্টিগ্রেশন করতে হবে? এই যে দেখো ইন্টিগ্রেশন সাইন এই মান দেওয়া আছে, আর ভেরিয়েবলটা বলছে 2 এর থেকে বড় অথবা সমান, 4 এর থেকে ছোট অথবা সমান, তার মানে লিমিট হচ্ছে 2 থেকে 4। লিমিট কত? 2 থেকে 4। তাহলে আমি ইন্টিগ্রেশনটা করি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/27 এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে জাস্ট ইন্টিগ্রেশন দিয়ে দাও। এটাকে জাস্ট কি করবা? ইন্টিগ্রেশন করবা, যেটার লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 4। লোয়ার লিমিট হচ্ছে 2 আর আপার লিমিট হচ্ছে 4, আপার লিমিট 4। এখন দেখো 1/27 এটা তো একটা ধ্রুবক, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। 1/27 এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, ইন্টু দেখো এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3। আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে, কিন্তু আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু বসাইতে হবে। আপার লিমিট কত? 4, লোয়ার লিমিট কত? 2। পরে মাইনাস 4কে ইন্টিগ্রেশন করলে 4x হবে। কোনো ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি হয়? ধরো ইন্টিগ্রেশন অফ cx, ইন্টিগ্রেশন অফ c dx, তাহলে এটা হবে cx। কত হবে? cx। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ 5dx, তাহলে এটা হবে 5x। ইন্টিগ্রেশন অফ 3dx, তাহলে এটা হবে 3x। তাহলে ইন্টিগ্রেশন অফ 4dx, এটা সমান কত হবে? 4x। এটা সমান কত হবে? 4x। তাহলে এটা 4x। আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট 4, লোয়ার লিমিট 2, আপার লিমিট 4, লোয়ার লিমিট 2। কেউ পারলে একটু আনসার বলে দাও তো, এটা আনসার কত হয়? এটা আনসার কি 1 হয় কিনা? কেউ পারলে আনসার বলে দাও। দেখো পরের লাইন, এখান থেকে 1/27 কিন্তু পুরাটার সাথে গুণ, এই জন্য আমি কি করতেছি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিতেছি, কারণ এটা পুরাটার সাথে গুণ বোঝানোর জন্য। 1/27 পুরাটার সাথে গুণ না, এই জন্য। ওকে, এখানে কত হয়? তাহলে 1/27 থাকলো, এটা পুরাটার সাথে যেহেতু গুণ আছে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এক দল এসে কমেন্ট করবে, ভাই আগে তার ব্র্যাকেট পরে সেকেন্ড ব্র্যাকেট কেন? ডাজেন্ট ম্যাটার,
ডাজেন্ট ম্যাটার, তোমার যদি মন চায় তাহলে এটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার থার্ড ব্র্যাকেট দাও, তোমার এটা ইচ্ছা হলে দিতে দেখো, আমার ইচ্ছা হয়নি আমি দেইনি, কোনো সমস্যা নেই। এক্স কিউব আপার লিমিট বসায় দেবো 4 কিউব ডিভাইডেড বাই 3, 4 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস লোয়ার লিমিট কত 2, তাহলে 2 কিউব ডিভাইডেড বাই 3, এই তো হয়ে গেল, এটুকু হয়ে গেল। মাইনাস 4x 4 ইন্টু আপার লিমিট, তাহলে আপার লিমিট 4 মাইনাস লোয়ার লিমিট কত 2, তাহলে 4 ইন্টু 2, ওকে। এটা পুরোটার সাথে কীভাবে আছে গুণে আছে, তাহলে এটা একটু আমি ছোট করি, ওকে। আরে আবার কাইটা গেল কেন? আচ্ছা ছোট করা যাচ্ছে না, এটা ছোট না করলে হবে, সমস্যা নেই। দেখো তাহলে এখানে হবে 1/27 থাকলো, 1/27 থাকলো, এখানে হবে 4 কিউব বাই 3, তাহলে 4 কিউবে হচ্ছে 64/3 64/3 মাইনাস 2 কিউবে 8/3 মাইনাস 4 ইন্টু 4 16 বিয়োগ 4 দিকে 8, তাহলে এটা হচ্ছে 8 ইকুয়াল 1/27 থাকলো, 1/27 থাকলো। আজকে বোর্ডটা খুব বেশি সুবিধা করতেছে না, তাহলে এখানে লসাগু 3 আর 3 এর 3 64 বিয়োগ 8, তাহলে কত হলো ব্যাস 56/3 মাইনাস 8 এখন এটা হিসাব করো। 1/27 3 লসাগু, আর 56 থেকে 8 গেলে কত হয় 48 ও 8 যাবে কেন, 56 বিয়োগ হচ্ছে 3 8 24, 3 8 24, তাহলে এটা হিসাব করো কত হয় 56 বিয়োগ 24, আগে 1/27 ইন্টু নিচে হচ্ছে 3, আর 56তে 24 গেলে 6তে 4 গেলে 2, আর 5তে 3 গেলে 3, 5তে 2 গেলে 3, তাহলে এটা কত হলো 33 ডিভাইডেড বাই 3 7 81, 33 ডিভাইডেড বাই 81, তাহলে এটা কি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স সমান কি 1 হইলো না, ইজ নট ইজ ইকুয়াল 1, তাই এফ অফ এক্স সম্ভাবনা ঘনত্ব ফাংশন নয়, যদি এটা 1 হইতো তাহলে এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন হইতো। হ্যাঁ, শর্তটা হচ্ছে 2 এর থেকে বড় অথবা সমান 4 এর থেকে ছোট অথবা সমান, বুঝতে পারছো? 2 গ্রেটার অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 4, অর্থাৎ 2 এর থেকে x বড় অথবা সমান 4 এর থেকে ছোট অথবা সমান। ক্লিয়ার? এটা হচ্ছে শর্ত। আসো এই নিয়মে আরো একটা অঙ্ক করে ফেলি, সৃজনশীলে এরকম একটা অঙ্ক করি। এটা আমরা করছি, এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন, কে এর মান বের করলো, সম্ভাবনা ঘনত্ব ফাংশন দিয়ে ওরকম কোনো ম্যাথ দেয়নি। ঠিক আছে, আমরা সৃজনশীলে যাইলে আরো অঙ্ক পাবো হয়তো। বুঝতে পারছো? এটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বুঝছো, ইন্টিগ্রেশন করলে এটার মান যদি 1 আসে, ইন্টিগ্রেশন করলে এটার মান যদি 1 আসে, দেখো আরেকটু বলি, ধরো একটা ফাংশন দেওয়া আছে যে f of x is equal to কি দিলাম, ধরো 1/3 x স্কোয়ার প্লাস 1, এটা একটা ফাংশন। এটা বললো যে এখানে x এর ভ্যালুটা হচ্ছে 1 গ্রেটার অর ইকুয়াল, আর হচ্ছে 3 গ্রেটার অর ইকুয়াল। তাহলে দেখো x এর মানটা কত থেকে কত, 1 থেকে 3 পর্যন্ত, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে, এটার যদি ইন্টিগ্রেশন দাও, তাহলে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 3, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 3, তাহলে এটার ইন্টিগ্রেশন করো। দেখো এটা ইন্টিগ্রেশনটা করি, একটু করি।
দেখো বুঝবা, লাস্ট, এটাই লাস্ট বোঝাচ্ছি, ইন্টিগ্রেশন এটাই লাস্ট। দেখো এই পাশ থেকে তাহলে 1/3 বাইরে চলে যাবে, কারণ এটা ধ্রুবক, ধ্রুবক বাইরে চলে যাবে। ইন্টিগ্রেশন 1 3 x, এখানে dx দেওয়া লাগবে, 1 3 x² + 1 dx, x² + 1 dx। তাহলে 1/3 থাকলো, x² কে ইন্টিগ্রেশন করলে x³/3, আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, প্লাস 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলছিলাম, ইন্টিগ্রেশন অফ 1 dx মানে হচ্ছে x, মানে কত x, যেমন ইন্টিগ্রেশন অফ 2 dx তাহলে কত হয় 2x, মানে এটা 1x আর কি, 1x মানে তো x। ইন্টিগ্রেশন অফ 3 dx জাস্ট ধ্রুবককে অন্তরীকরণ, কোনো একটা ধ্রুবককে এরকম অন্তরীকরণ করলে, যুগজীকরণ করলে এটার সাথে একটা কি চলে আসবে, x চলে আসবে, তাহলে এটা হচ্ছে 3x, বুঝতে পারছো? তাহলে 1 রে ইন্টিগ্রেশন করলে কত হবে x, x আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 1, 1/3 ইন্টু x এর জায়গায় কত বসাবো 3, আপার লিমিট 3³/3 মাইনাস লোয়ার লিমিট x এর জায়গায় 1 বসাবো, 1³/3। দেখো এখানে কিন্তু একটু ঝামেলা করছি আমি, কি ঝামেলা করছি, এই 1/3 কিন্তু পুরাটার সাথে গুণ, তাহলে পুরাটার সাথে গুণ দিতে হবে, এই 1/3 কিন্তু এই পুরাটার সাথে গুণ, তাহলে এটা পুরাটার সাথে পরে গুণটা করে দিতে হবে। ওকে দেখো পরে প্লাস আপার লিমিট বসাও, আপার লিমিট হচ্ছে x এর 3, লোয়ার লিমিট হচ্ছে 1, 3 - 1, এবং পুরোটার সাথে যেহেতু এটা গুণ, তাহলে পুরোটার সাথে গুণের জন্য এই ব্র্যাকেটটা দিয়ে দিলাম জাস্ট। এখন হিসাব করো, 1/3 থাকলো সামনে, 3³/3 তাহলে 9, কত হবে 9, 9 - 1/3, 9 - 1/3, প্লাস 3 এর থেকে গেলে 2, এই পুরোটার সাথে হচ্ছে 1/3 গুণে আছে, তাহলে 1/3 9/3, তাহলে হচ্ছে 3 নং 27, 27 - 1 /3 প্লাস হচ্ছে 2, তাহলে এটা থাকলো কত 1/3, 27 এর থেকে গেলে 26, 26/3, 26/3 প্লাস হচ্ছে 2, তাহলে 1/3 26, লসাগু যদি আমরা 3 নেই তাহলে প্লাস 3 দ্বিগুণে 6, 1/3 গুণ এটা, তাহলে 1/3 গুণ 26, 32, 32/3, তাহলে হচ্ছে 32/3 3 9, অ্যান্সার হচ্ছে 32/9। এটা সায়েন্স, আর্টস, কমার্স সবার, সায়েন্স, আর্টস, কমার্স সবার, কারণ সায়েন্স থেকেও তুমি 4th সাবজেক্ট হিসাবে স্টেট পড়তে পারবা, আর্টস থেকেও 4th সাবজেক্ট হিসাবে স্টেট পড়তে পারবা, কমার্স থেকেও 4th সাবজেক্ট হিসাবে স্টেট পড়তে পারবা, বুঝছো? এই জন্য হচ্ছে এটা সবার ক্লিয়ার, এইভাবে ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা থেকে তো এক্সটা 4 এর বড় বা সমান বোঝায়, এক্সটা 4 এর বড় বোঝায় কেন, যার দিকে, ও হো রে রে রে, দাঁড়াও, ঠিকই তো আছে, এটা তো চিহ্নটা এইদিকে ফেরানো হবে, হ্যাঁ এটা চিহ্ন, থ্যাংক ইউ, এটা চিহ্নটা তো এইদিকে ফেরানো হবে, ঠিক আছে, ধন্যবাদ, কে জানি এটা বললো, টাইপিং মিস্টেক, এটা ইসরাত হোসেন, থ্যাংক ইউ ইসরাত হোসেন, বিগ শাউট আউট টু ইউ ইসরাত হোসেন, বিগ শাউট আউট, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এটা টাইপিং মিস্টেক হয়েছিল, পরে আমিও দেখে সেমই লিখে ফেলছি। তাহলে 2 ইজ গ্রেটার অর ইকুয়াল x, আর 4 এর থেকে লেস অর ইকুয়াল x, আমি বলতেছিলাম ঠিকই লেস অর ইকুয়াল, কিন্তু আমি লিখছি বল, এখানেও টাইপিং মিস্টেক হয়েছে, তাহলে এটা আমি ঠিক করে দিলাম। হ্যাঁ এটা যখন তোমরা নোটটা দেখবা তখন এটা বুঝে নিও যে এটা ঠিক করে দিছে ভাই। ওকে 32/9, 32/9, এই তো। তাইলে তোমরা এই অধ্যায়ের এখন তোমরা বস। এখন আসো আমরা সৃজনশীলগুলো সলভ করে ফেলি। প্রথম সৃজনশীল আমরা এটা সলভ করে ফেলছি, পরেরটা দেখো। বলছে পি অফ এক্স একটি, আচ্ছা এটা তো পড়ছি, এ নাম্বারটা করি, এ নাম্বারটা আমরা এখনো করিনি। এ পি অফ 2 থেকে হচ্ছে এক্স বড় এবং 4 থেকে ছোট, তাহলে 2 থেকে বড় অথবা সমান, তাহলে মানটা কত হইতে পারে, x = 2 হইতে পারে, 3 হইতে পারে, আর 4 হচ্ছে যেহেতু ছোট তাহলে 2 এবং 3 হইতে পারে, 2 এবং 3 হইতে পারে। হ্যাঁ তাহলে পি অফ 2 ইজ গ্রেটার অর ইকুয়াল x লেস 4, লেস দেন 4, এটা। তাহলে কত বের করবা বলো তো এটা থেকে, পি অফ 2, পি অফ 3, এই দুইটার জাস্ট যোগ, এই দুইটার কি করবা, যোগ করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে পি অফ 2, x এর জায়গায় 2 বসাবা, তাহলে x এর জায়গায় 2 বসাইলে
2 আর 1 3 3/14 3/14 প্লাস x এর জায়গায় 3 বসাইলে 3 আর 1 4 4/14 4/14 তাহলে 7/14 মানে 1/2 কাটাকাটি করলে 1/2 ইসরাত হোসেন ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাচ বুঝতে পারছো এটা দেখছো কত ইজি মানে আমি তোমাদেরকে শিখাইছি অনেক কঠিন কিন্তু এটা কত 4 নাম্বার 4 মার্ক এখানে আরো 4 মার্ক দেখছো কত ইজি না কত 3 মার্ক আর 4 মার্ক এখানে হচ্ছে এটা গ নাম্বার তাহলে এখানে দেখো 3 মার্ক এরপর এটাতে 4 মার্ক বুঝতে পারছো কত ইজি পরে আসো এইটা একটি বিচ্ছিন্ন চলক বলছে মানে সামেশন নিয়ে কাজ করব যদি অবিচ্ছিন্ন বলতো তখন আমরা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতাম তখন আমরা কি নিয়ে কাজ করতাম ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতাম বলছে x এর মান এগুলা আর সম্ভাবনার মান k 2k 3k 4k 5k 6k k এর মান নির্ণয় করো তাহলে এটা যেহেতু একটা বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস বলো তো বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাসটার নাম কি এই যে দেখো এখানে পড়ছি সম্ভাবনা ফাংশন কি ফাংশন সম্ভাবনা ফাংশনের ক্ষেত্রে সামেশন অফ p of x is equal to 1 হয় তাহলে সামেশন অফ p of x is equal to কত হবে সামেশন অফ p of x is equal to 1 হবে তাহলে সামেশন অফ p of x is equal to কত হবে 1 হবে যেহেতু এটা লিখবা যেহেতু বিচ্ছিন্ন ফাংশন x সুতরাং সামেশন অফ p of x is equal to 1 তাহলে সামেশন অফ p of x মানে এগুলা অথবা এটা যদি একটু বড় করে লেখো তাহলে p of 1 প্লাস p of 2 প্লাস p of 3 প্লাস p of 3 বোর্ডটা এমন জ্বালাচ্ছে আজকে p of 3 প্লাস p of 4 প্লাস p of 5 প্লাস p of 6 তাহলে দেখো p of 1 এর মান হচ্ছে k 2 এর মান হচ্ছে 2k 3 এর মান হচ্ছে 3k 4 এর মান হচ্ছে 4k 5 এর মান হচ্ছে 5k 6 এর মান হচ্ছে 6k তাহলে এটা যোগ করে দাও 3 6 10 15 21k এইটা সমান কত হবে 1 হবে তাহলে এটা সমান লিখবা 1 এটা বা দিয়ে লিখবা বা এটা সমান কত 1 বা এটা সমান কত 1 বা এটা সমান কত 1 তাহলে k সমান 21 এই পাশে গুণ আছে বসে গেলে ভাগ 1/21 এই যে k এর মান বের হয়ে গেল 3 মার্ক বুঝতে পারছো কত ইজি দেখছো কত ইজি একদম ইজি পরে k এর মান ব্যবহার করে k এর মান কত আসছে জানি 1/21 x এর মান বড়জোর 4 মানে কি বলো তো বড়জোর 4 মানে 4 হচ্ছে সর্বোচ্চ বড়জোর বলতে কি যে বলে যে তোমার পকেটে কত টাকা হইতে পারে বড়জোর 100 টাকা হইতে পারে মানে সবচেয়ে বেশি হইলেও 100 টাকা হইতে পারে তার মানে তার ছোট হইতে পারে বড়জোর 100 টাকা মানে সর্বোচ্চ যদি যায় তাহলে 100 বেশি জীবনেও হবে না 100 কম তার মানে বড়জোর 4 মানে হচ্ছে x এর মানটা 4 এর থেকে ছোট অথবা 4 এর সমান মানে সর্বোচ্চ 4 হইতে পারে অথবা তার ছোটগুলা এটার সম্ভাবনা তাহলে p অফ কি বের করতে হবে p অফ x is less than or equal 4 x is less than or equal 4 আবার বলছে কমপক্ষে 4 বলছে এখন তোমাকে বললো যে তোর পকেটে কয় টাকা আছে কমপক্ষে হইলেও 100 টাকা আছে তার মানে সর্বনিম্ন হইলেও 100 টাকা আছে আর বেশিও হইতে পারে তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে গ্রেটার অর ইকুয়াল অর্থাৎ এই ক্ষেত্রে হবে x এর মানটা 4 এর চেয়ে বড় অথবা সমান তাহলে এই ক্ষেত্রে বের করতে হবে p of x is greater or equal 4 x is greater or equal 4 তাহলে দেখো এই ক্ষেত্রে p এর মান কত হইতে পারে p of 1 হইতে পারে p of 2 হইতে পারে p of 3 হইতে পারে এবং p of 4 হইতে পারে তাহলে p of 1 এর মান হচ্ছে k 2 এর মান হচ্ছে 2k 3 এর মান হচ্ছে 3k 4 এর মান হচ্ছে 4k এই সবগুলো যোগ করলে কত হয় 3 আর 3 6 4 4 10k তাহলে k এর মান বসায় দাও 10 * 1/21 তাহলে 10/21 তুমি চাইলে এটা দশমিকে নিতে পারো তাহলে পরেরটা বের করো দেখো 4 এর চেয়ে বড় অথবা সমান তাহলে p of 4 প্লাস p of 5 প্লাস p of এখানে তো 6 পর্যন্ত আছে তাহলে 6 পর্যন্ত নেওয়া যাবে আরো যদি থাকতো তাহলে আরো নেওয়া যেত যেহেতু 6 পর্যন্ত আছে তাহলে 6 পর্যন্ত 4 এরটা হচ্ছে 4k 5 এরটা হচ্ছে 5k 6 এরটা হচ্ছে 6k
তাহলে 4k 5k 9k 15k k এর ভ্যালু কত 1/21 1/21 তাহলে 15/21 15/21 3 দিয়ে কাটলে 3 5 15 3 7 21 তাহলে 5/7 ওকে অনেকে অ্যানসার বলে দিছে না থাকলেও কি নেওয়া যাবে মানে ইসরাত হোসেন একটু বলো তো না থাকলেও কি নেওয়া যাবে এটা কি কোশ্চেনটা করছে এটা আমি বুঝিনি বুঝছো আরেকবার বলো ওকে মরিয়ম আক্তার ইবা বলছে ইসরাত হোসেন বলছে আর.এস. ইসরাত বলছে যে আর.এস. ইসরাত আগে বুঝছিল না এখন তো বুঝতেছে ভালো বুঝতেছে ঠিক আছে দেখো এটা একটা নতুন কনসেপ্ট এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট এটা একটু বুঝো এটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট দ্বিচলকের অবিচ্ছিন্ন নাই তোমাদের সিলেবাসে দ্বিচলকের শুধু বিচ্ছিন্নটা পড়লেই হবে অবিচ্ছিন্ন নাই দ্বিচলকের বিচ্ছিন্ন হচ্ছে হায়ার ম্যাথে আছে এটা হায়ার ম্যাথে আছে দ্বিচলকের বিচ্ছিন্নটা বুঝছো এটা তোমাদের স্ট্যাটিস্টিক্সে জাস্ট দ্বিচলকের বিচ্ছিন্ন পর্যন্ত আছে তাহলে দ্বিচলকের বিচ্ছিন্ন মানে সামেশন নিয়ে কাজ করতে হবে এখন দ্বিচলক দিয়েছো তাহলে দুইটা সামেশন অফ p, x, y এটা বের করতে হবে এটা সমান যদি 1 হয় দেখো দ্বিচলকের জন্য দুইটা সামেশন দুইটা চলক কি x এবং y এটা সমান যদি 1 হয় তাহলে এটা একটা সম্ভাবনা ফাংশন এই যে বলছে এটা একটা সম্ভাবনা ফাংশন যাচাই করো এটা সমান 1 হইলে এটা একটা সম্ভাবনা ফাংশন বুঝতে পারছো দ্বিচলকের এই বেসিকটা বুঝছো কিনা বলো তো ইজি বেসিক জাস্ট এক কথায় বুঝাই দিলাম যেহেতু দুই চলক এজন্য দুইটা সামেশন দুই চলক যেহেতু এজন্য কয়টা সামেশন দুইটা সামেশন ওকে এটা এখানে থাকলো দ্বিচলক যেহেতু দুইটা সামেশন ওকে এখন দেখো তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি বলছে x, y বিচ্ছিন্ন চলক p of x, y 1/42 x plus y x is equal to 0 থেকে 2 y is equal to 0 থেকে 4 তাহলে আমার এটা দেখতে হবে ওই যে এই শর্তটা মিলে কিনা তাহলে আমরা সামেশন p of x, y এটা বের করব তাহলে প্রথম সামেশনটা x এর পরের সামেশনটা y এর x এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত x is equal to 0 থেকে 2 পর্যন্ত আর y is equal to কত থেকে কত পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত এইভাবে লিমিটটা লিখবা এখন ইজ ইকুয়াল টু সামেশন 0 থেকে 1 সামেশন 1 থেকে 4 এটা হচ্ছে x ইজ ইকুয়াল আর এটা হচ্ছে y ইজ ইকুয়াল ওকে p অফ x প্লাস y তাহলে আগে y এরটা আগে কাজ করো p অফ y এর মানগুলো আগে বসায় দাও অথবা এটা এইভাবে রাখলাম সেমই হয়ে গেছে দুইটা লাইন দেখো x এরটা রাখলাম x ইজ ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত আর y এর সামেশনটাকে ভেঙে ফেলি তাহলে কি লেখা যাবে x প্লাস y এর কত পর্যন্ত বসাবো 4 পর্যন্ত তাহলে y এর মান একবার 1 আরেকবার y এর মান 2 আরেকবার y এর মান 3 আরেকবার y এর মান 4 ঠিক আছে y এর সামেশনটাকে ভেঙে ফেলছি এখন x এর সামেশনটাকে পরে ভাঙবো x ইজ ইকুয়াল টু 0 থেকে 2 আগে এখানে একটু হিসাব করে দেখো একটা x দুইটা x তিনটা x চারটা x তাহলে x কয়টা হলো চারটা তাহলে 4x প্লাস 3 6 6 4 10 4x প্লাস 10 এখন x এর সামেশন ভাঙো x এর মান একবার 0 একবার 2 আর 1 আর একবার 2 মানে 0 থেকে 2 পর্যন্ত যেহেতু তাহলে একবার হবে x এর মান 0 তাহলে 0 প্লাস 10 আরেকবার x এর মান 1 4 into 1 plus 10 আরেকবার x এর মান 2 4 into 2 plus 10 তাহলে এটা সমান কত হয় দেখো 4 নং 0 0 আর 4 10 প্লাস 4 কে 4 4 10 40 প্লাস 4 দ্বিগুণে 8 8 10 80 তাহলে এটার आंसर কত হইলো অনেক বড় आंसर হইলো 100 ঠিক আছে দাও সবকিছু 130 দেখো তো অঙ্কটা ঠিক আছে কিনা $150 আরেকজনে বলছে 150 ও না 130ই বলছে আর.এস. ইসরাত হ্যাঁ ঠিক আছে তাহলে 130 বুঝতে পারছো তাহলে এটা কি যুক্ত সম্ভাবনা ফাংশন যাচাই করা এটা কোনো সম্ভাবনা ফাংশন না দুইটা যেহেতু এইজন্য কিন্তু এখানে যুক্ত সম্ভাবনা বলছে দুইটা যেহেতু এইজন্য কিন্তু এখানে যুক্ত কথাটা বলছে বুঝছো যুক্ত সম্ভাবনা ফাংশন তো দ্বিচলকের ক্ষেত্রে হয়
যুক্ত সম্ভাবনা ফাংশন। দ্বিচলকের ক্ষেত্রে কেমন হয়? যুক্ত সম্ভাবনা ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এটা তো সামনে একটা 1/42 ছিল, অঙ্কই তো ডাকি তো ভুল লিখছি। আচ্ছা, নিয়ম বুঝছো? এখন আমরা অঙ্কটা আরেকবার করি। ডাকি তো আমরা এটার ভুল লিখছি, নিয়ম বুঝাইতে পারছি, নিয়ম বুঝাইতে পারছি। এখন আসো আমরা ঢাকটা সঠিক করে লিখে করি। হাই হাই, এখানে কি ছিল? একটা 4/22 ছিল না? এই যে 1/42 ছিল, তাহলে 1/42 লেখা লাগবে না? ওপস, 1/42 এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে কার মান? ডাবল সামেশন দেখো, ডাবল সামেশন এক্স কমা ওয়াই সমান কত দেওয়া আছে? ডাবল সামেশন 1/42 এক্স প্লাস ওয়াই। একটা লিমিট হচ্ছে 0 থেকে 2, আর একটা লিমিট হচ্ছে 1 থেকে 4। তাহলে দেখো, এই 1/42 তো সামেশনের বাইরে চলে আসবে, এটার তো কোনো কাজ নাই। 1/42 চলে আসলো, সামেশন 0 থেকে 2 আর হচ্ছে সামেশন 1 থেকে 4। তাহলে এটা করলে কত আসবে? দেখো, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 প্লাস, দুইটা সামেশন লিখতেছি কেন? এক্স প্লাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3 আর হচ্ছে এক্স প্লাস 4। ভোটটা আজকে জ্বালাচ্ছে বিশাল। 42 সামেশন 0 থেকে 2, তাহলে 4x প্লাস কত হইল? 10। 4x প্লাস 10, 0 থেকে 2 পর্যন্ত বসাও। 1/42 সামেশন অফ 0 থেকে 2 বসাইলে 4 × 0 প্লাস 10 প্লাস 4 × 1 প্লাস 10 প্লাস 4 × 2 প্লাস 10 ইকুয়াল 1/42। এইখানে আবার সামেশন লিখছি কেন? মেজাজ কেমন লাগতেছে? সহজ অঙ্ক করতে যায় কি করতেছি? দেখো, 4 × 0 0, তাহলে 10 প্লাস 4 × 4 4 × 10 40 প্লাস 4 × 2 8 8 × 10 4 × 2 8 8 প্লাস 10। এই এটা গুণ করতেছি কেন? 4 × 0 10 প্লাস 4 × 4 আর 10 কত হইলো? 14 প্লাস 4 × 2 8 8 আর 10 কত হইলো? 18। যুগ ধরে গুণ করতেছি। তাহলে 1/42, এই আগেও তো ভুল করছো, ইন্টু 1/42, তাহলে 14 18 42 42 কাটলে কত হয়? 1। তাহলে সামেশন অফ এটা সমান কত আসলো? 1। এই যে এটা সমান কত আসলো? 1। তাহলে এটা একটা দ্রুত সম্ভাবনা ফাংশন, এটা রাইট। দ্রুত সম্ভাবনা ফাংশন। 130 কেন গুণ করবা কেন? দেখো, আরেকবার বলতেছে। আচ্ছা, আরেকবার করে দিয়ে দাও। দেখো, আরেকবার দেখো। এই অঙ্কটা ইজি অঙ্ক, এতবার লাগে না। দেখো, আরেকবার দেখার পরে বস বলবা। আরেকবার দেখার পরে বলবা যে এই চ্যাপ্টারের এই অঙ্কের বস। এটা তো ইজি। ডাবল সামেশন দিবা। দেখো, এখন শর্টকাটে করি। ডাবল সামেশন একবার হচ্ছে 0 থেকে 2, আর একবার হচ্ছে 1 থেকে 4। ঠিক আছে, 1 থেকে 4 এক্স প্লাস ওয়াই। তাহলে এটা ওয়াই এর সামেশন, এটা ভেঙো। এটা ভাঙলে 1/42 থাকলো, 1/42 থাকলো, আর এই সামেশনটা থাকলো। এটা ভাঙলে ওয়াই এর মান একবার 1 থেকে 4 পর্যন্ত লিখবে। তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 2, এই যে ওয়াই এর মান 2 লিখছি, ওয়াই এর মান 3, ওয়াই এর মান 4। ঠিক আছে, তাহলে এটা কত হয়? দেখো, 1/42 থাকলো, 1/42 সামেশন 0 থেকে 2 এটা থাকলো। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4x প্লাস 1 3 6 6 4 10 6 4 10। তাহলে দেখো কত হয়? 1/42 সামেশন 0 থেকে 2, তাহলে হচ্ছে 4x প্লাস 10 সেই লিখলাম আরেকটা লাইন। ওকে, পরে দেখো x এর ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত, তাহলে x এর ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত বসাইতে থাকো। x এর ভ্যালু একবার 0 0 প্লাস 10, x এর ভ্যালু একবার 1
1 প্লাস 10, এক্স এর ভ্যালু আরেকবার 2, 2 প্লাস 10, ঠিক আছে? তাহলে কত হইলো দেখো তো, 42। বোর্ডটা আজকে সেই জ্বালাচ্ছে। 10 প্লাস 4 একে 4 আর হচ্ছে 10, তাহলে কত হলো 14 প্লাস 4 দ্বিগুণে 8, 8 আর 10 এ 18, 1/42 গুণন 10 আর 14 24, 24 আর 18 হয় 42, এই 42 এই 42 কাটলে কত হয় 1। তাহলে সামেশন অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা একটা যুত সম্ভাবনা ফাংশন, যুক্ত বা যুত সম্ভাবনা ফাংশন, যুক্ত বা যুত, বুঝছো? এখন বস বলো তো, এখন বস বলো। তাহলে আমাদের এই অধ্যায় শেষ, এই অধ্যায় শেষ। দেখো এটার মান বলছে একটি অবিচ্ছিন্ন দৈব চলক এক্স এর সম্ভাবনা ফাংশন। এটা অবিচ্ছিন্নর ক্ষেত্রে কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, অবিচ্ছিন্নর ক্ষেত্রে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন দেখো এক্স এর মানটা 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট অথবা সমান হবে, এখানে একটা এরকম হবে 0 থেকে বড়, ছোট অথবা সমান। তাহলে 0 থেকে বড় হইলে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1, k into x plus 1, k into x plus 1 dx, k into x plus 1 dx। তাহলে k যেহেতু একটা ধ্রুবক, k বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 0 1 x plus 1 dx, x plus 1 dx। বলছে যেহেতু এটা একটা অবিচ্ছিন্ন চলক, তাহলে এটা সমান কত হবে 0, এটা সমান কত 1, এটা সমান কত হবে, হওয়া লাগবে 1, এটা সমান 1 হইলেই তো, এটা আমাদের শর্ত কি ছিল, f of x ইন্টিগ্রেশন অফ f of x, এটা সমান যদি 1 হয় তখন সেটা একটা অবিচ্ছিন্ন দৈব চলকের ফাংশন, অবিচ্ছিন্ন দৈব চলকের ফাংশন বা ফাংশন ঘনত্ব। ওকে, তাহলে এটা কত হয়, কে থাকলো ইন্টিগ্রেশন, কে থাকলো, আর x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 প্লাস 1 কে ইন্টিগ্রেশন করলে x, 1 কে ইন্টিগ্রেশন করলে x, এখানে হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1, কে থাকলো, x এর ভ্যালু একবার 1 বসাবা, তাহলে 1 স্কয়ার ডিভাইডেড বাই 2, আর 0 হইলে বসানো লাগে না, 0 হইলে কি বসানো লাগে না, প্লাস x এর ভ্যালু একবার 1, x এর ভ্যালু একবার 1, তাহলে কে এর সাথে এটা পুরোটা গুণ, এজন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কে ইনটু 1/2 প্লাস 1, 1/2 প্লাস 1, এটার সমান আবার কি আছে 1, এটার সমান আবার কি আছে 1। পরে দেখো 1/2 আর 1 যোগ করলে 3/2, তাহলে k ইনটু 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে k সমান ভগ্নাংশ এই পাশ থেকে ওই পাশে গেলে উল্টে যায়, তাহলে 2/3, k ইজ ইকুয়াল টু 2/3, এটা হচ্ছে k এর মান, এটা হচ্ছে k এর মান। ওকে, তাহলে এই হচ্ছে এই অধ্যায় টোটালি শেষ। বলো বুঝতে পারছো কিনা, আমার ক্লাস তোমার কেমন লাগে বলো। আর বেসিক টু FRB তে কে ভর্তি হইছো বলো, FRB তে কে ভর্তি হইবা আর কে হইছো, FRB তে স্ট্যাটিস্টিক্সে কে ভর্তি হইছো, স্ট্যাটিস্টিক্স। আশা করি এবার FRB তে স্ট্যাটিস্টিক্সে সবচেয়ে বেশি পোলাপান থাকবে। বাংলাদেশে অনলাইনের মনে হয় যত কোর্স আছে সবগুলা কোর্সের থেকে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের এই কোর্সের স্টুডেন্ট সবচেয়ে বেশি হবে। আই হোপ তোমাদের আমি বুঝাইতে পারছি, আমার ক্লাস তোমাদের ভালো লাগে। আমার ক্লাস যদি ভালো লাগে, তোমার কথা হচ্ছে যার ক্লাস ভালো লাগে, যার ক্লাস তুমি সহজে বুঝতে পারো তার কাছে ভর্তি হও, বুঝতে পারছো? আর টাকা তো আমাদের এখানে খুবই কম, এত সার্ভিসের পরেও যদি তোমরা ভর্তি না হও খুবই খারাপ লাগবে। সো প্লিজ সবাই ভর্তি হয়ে যাও। দেখা হবে আগামী ক্লাসে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।